তুমি যদি মনে করো তুমি কাপুরুষ জন্ম দিয়েছো তাহলে আমি তোমার সাথে বাসায় যাব। বাচ্চা তার মাকে বলতেছে। এখানে কিন্তু মারামারি হবে এবং সবাই প্রিপারেশন নিয়ে গেছে যে ডুয়ার ডাই। 30 থেকে 40 জনকে সেখানে বাংলা মোটর মোড়ে গুলি করে ফেলে রাখা হয়েছে। এদিক দিয়ে গুলি ঢুকছে, এদিক দিয়ে মগজ বের হয়ে গেছে। পেটের এদিক দিয়ে গুলি ঢুকে মেরুদণ্ডের মধ্যে যে গুলি আটকে ছিল, ওর বুলেটটা ছিল 7.62 mm ক্যালিবারের। হসপিটালের সামনে গুলিবিদ্ধ মানুষ পড়েছিল, হসপিটালে জায়গা হয়নি তাদের। শেখ হাসিনা ওদেরকে দেখে এসেছে এবং শেখ হাসিনা নির্দেশ দিয়েছে ওদের জন্য কোনো ট্রিটমেন্ট না হয়, আমরা তাকে ফাঁসির জন্য রিসিভ করব। হ্যালো এভরিওয়ান, আই এম তাহমিদ আরফিন হক অ্যান্ড ওয়েলকাম টু দ্য অনেস্ট ডায়ালগ। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এপিসোডে। আমাদের আজকের গেস্ট শ্যামল মালুম, যিনি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। উনি ইনিশিয়াল স্টেজ থেকে জুলাই মুভমেন্টের সাথে জড়িত ছিলেন এবং এমবডি করেন জুলাই স্পিরিট। ওনার কাছ থেকে জুলাইয়ের মুভমেন্ট এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতা সম্বন্ধে আমরা জানবো। তো লেটস গো টু শ্যামল মালুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড ওয়েলকাম টু দ্য অনেস্ট ডায়ালগ। থ্যাংক ইউ। আপনি আজকে আপনার ব্যক্তিগত জীবন থেকে সময় বের করে আমাদের এখানে এসেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ভাই, আমরা আপনার কাছ থেকে জুলাইয়ের ব্যাপারে জানতে চাই যে কিভাবে আপনার এর সাথে সম্পৃক্ততা শুরু হলো এবং আপনি কিভাবে জুলাইকে দেখলেন এবং এর সাথে ইনভলভড হলেন। আসলে জুন জুলাই আগস্ট 3টা মাস হচ্ছে একসাথে রিলেটেড। আমাদের যে জুলাইয়ের যে মুভমেন্টটা ছিল এইটা স্টার্ট হয়েছিল জুন মাস থেকে স্টার্ট হয়ে সেটা জুলাইতে গেল, জুলাই থেকে আগস্টে আমরা ফাইনালি আমাদের যে অ্যাচিভমেন্ট সেটা আমরা অর্জন করেছি। তো এইখানে জুলাই মুভমেন্টের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, এই জেনারেশনের আমরা যারা আছি। তবে একজন সংগঠক হিসাবে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে কামিনী রায়ের একটা বিখ্যাত কবিতা আছে যে আপনারে লয়ে বিব্রত রহিত আসে নাই কেহ অবনীর পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আপনারা দেখেন বাংলাদেশের রাজনীতিতে 2007 সাল 2008 সাল এই 2 বছর ছিল একটা মিলিটারি ব্যাক যে গভর্নমেন্ট ছিল। সেই গভর্নমেন্টের পরে 2008-এর 29 ডিসেম্বর বাংলাদেশে যে নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং এর পরবর্তী আমরা পরপর দেখলাম যে 4টা নির্বাচন কিভাবে পরপর 3টা নির্বাচন তারা একের পর এক কিন্তু আপনার করে ফেললো বাংলাদেশে। সেই সময় বাংলাদেশে বিএনপি সহ আমরা কিছু রাজনৈতিক দল আমরা একসাথে রাজপথে সেগুলো নিয়ে আমরা কাজ করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, আমাদের যে গণতান্ত্রিক মুভমেন্ট সেটা আমরা করেছি। কিন্তু ওই দীর্ঘ যে সময়টা 16 বছর 17 বছর যে সময়টা আমরা বলি, সেই সময়টাতে কিন্তু আমাদের অনেক সময় মনে হইতো যে আমরা মনে হয় একা। বাংলাদেশে আমরা বিএনপির রাজনীতি যারা করেছি, ছাত্রদলের রাজনীতি করেছি, কিংবা আমরা যারা রাজনীতি করেছি, ওই সময়টাতে আমাদের কাছে নিজেদেরকে একা মনে হতো। কিন্তু একমাত্র আমরা যেটা দেখলাম যে এক্সেপশনাল জুলাই আসার পরে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে আওয়ামী লীগ একা, কিন্তু বাংলাদেশে সবাই এক। এই জুলাইয়ের যে স্পিরিটটা, যে আমাদের পুরা জাতিকে যে ঐক্যবদ্ধ করার যে একটা প্রয়াস, সেটা কিন্তু আমরা একমাত্র জুলাইয়ে পেয়েছি। এর আগে বাংলাদেশে কখনো আমরা কিন্তু সেটা পাই নাই। 2018-তে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, সেটা একটা স্পেসিফিক গোষ্ঠীর মানে শিক্ষার্থীদের একটা ডিমান্ডের ভিত্তিতে। 2024-এর যে জুলাই ছিল, সেই জুলাইয়ের যে প্রত্যাশা ছিল, সেখানেও আমাদের যে মুভমেন্ট হয়েছে সেটাও কিন্তু সরকারি চাকরিকে কেন্দ্র করে, কোটা সিস্টেমকে কেন্দ্র করেই। কিন্তু পরবর্তীতে সেটার কোটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, পরবর্তীতে সেটা এক দফাতে দাবিত হয়েছে এবং পরবর্তীতে আমরা কিন্তু পুরো জাতি সেই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা আমাদের যেই লক্ষ্য ছিল যে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা, সেই লক্ষ্যে কিন্তু আমরা শেখ হাসিনার পতনের যে দাবিটা যেটা তোলা হয়েছিল। ভাই, আপনার জুলাইয়ের ইনভলভমেন্টটা মানে কত তারিখ থেকে শুরু হয়, জুলাইয়ের মুভমেন্টের যে ইনভলভমেন্টটা? আচ্ছা, এইখানে জুলাইয়ের যে মুভমেন্টটা সেটা হচ্ছে 2018 সালে তো সরকারি কোটার যে সিস্টেমটা সেটা কিন্তু মেনে নেওয়া হয়েছিল। তার পরবর্তীতে এটা হচ্ছে 24-এর মে মাসের দিকে, শেষের দিকে সম্ভবত 28 তারিখে সেইটা আবার রহিতকরণ করা হয়েছে, এটা বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সেটাকে কেন্দ্র করে জুন মাসের কিন্তু আন্দোলন শুরু হয়েছে, জুন মাস থেকে আন্দোলন শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন ক্যাম্পাসে সে আন্দোলনগুলো হয়েছে। ওই সময়তে
হাইকোর্টে এটা হ্যাঙ্গিং ছিল, হাইকোর্টে আবার এটা রিভিউ করা হয়েছে, পরবর্তীতে 5 তারিখে জুলাই মাসের 5 তারিখে আবার হাইকোর্টে আবার 30% কোটা কিন্তু বহাল রেখেছিল। তো এই যে বহাল রাখা, এর আগে থেকে কিন্তু আন্দোলনটা সংগঠিত হচ্ছিল এবং আমরা যারা শিক্ষার্থী ছিলাম, শিক্ষার্থী এবং ছাত্র সংগঠন, আমরা কিন্তু বিগিনিং থেকে আমরা সেই আন্দোলনটার সাথে ছিলাম। আপনারা তো মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আন্দোলনের সাথে কম বেশি ছিলেন। আমরা প্রত্যেকটা আন্দোলনের সাথে ছিলাম। এখানে একটা জিনিস হচ্ছে কি, ধরেন 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে মার্চের 1 তারিখে আমাদের যে বর্তমান ছাত্রদলের কমিটি আমরা এটা পেয়েছি। আমরা কমিটিতে দায়িত্ব পাওয়ার অল্প কিছুদিন পরেই কিন্তু জুলাই চলে এসেছে। তো ওই যে এই সময়টাতে আমরা কিন্তু খুব একটা প্রিপারেশনের সময় পাইনি, এবং ওই সময়টাতে কিন্তু বিশেষ করে 24 সালের যে নির্বাচনের পর থেকে কিন্তু আমরা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, আমরা মানসিকভাবে অনেক দুর্বল ছিলাম, ভেঙে পড়েছিলাম। আপনার এর পরবর্তীতে যখন জুন মাস থেকে যখন আপনার এই মুভমেন্টটা একটা দানা বাঁধা শুরু করেছে, এবং প্রথম থেকে আমাদের সংগঠনের যারা ছিল নেতাকর্মী, আমরা তাদেরকে পাঠাইতাম। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, 28শে অক্টোবর যেদিন বিএনপির সমাবেশের উপর হামলা করা হয়, সেদিন আপনার রোলটা কি ছিল, আপনি কোথায় ছিলেন? সেদিন আমি একেবারে মঞ্চের সামনে ছিলাম। আমার যারা সহযোদ্ধা ছিল, সেই সহযোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা মঞ্চের উল্টা পাশে এসে আমরা প্রতিহত করতে করতে আনন্দ ভবন কমিউনিটি সেন্টার পর্যন্ত এসেছিলাম। কিন্তু এরপরে আর সামনে আগানো যায়নি। ওইখানে মুহুর্মুহু গুলি ছিল, টিয়ারশেল ছিল, রাবার বুলেট ছিল, মানে যারাই যাচ্ছে তারা ইনজুর হয়ে ব্যাক করতেছিল। সেই সময় আমাদের সাথে অনেকেই আহত হয়েছে, কিন্তু আমরা হয়তো আল্লাহ সেভ করেছে, কোনোভাবে ব্যাক করতে পেরেছি। তো যাই হোক, এরপরে আমরা আমাদের যে নির্বাচনটা হয়ে গেল 2023-এর পরে, 2024-এর 7 জানুয়ারির নির্বাচন, এরপরে আমাদের ছাত্রদলের কমিটি হওয়ার পরে আমাদের এটা একটা ফার্স্ট মুভমেন্ট। তো আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, জুন মাস থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং যখন শাহবাগে ছোট ছোট আন্দোলন শুরু হয়েছিল, তখন আমরা আমাদের নেতাকর্মীদেরকে পাঠাইতাম। তারা সামনে থাকতো না, তারা পিছনেই থাকতো। তো আন্দোলনটা যখন একেবারে ভালোর দিকে যাচ্ছে, মোটামুটি জমতেছিল, তখন 5 তারিখের পরে 6 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হইল। কতজনের? 65 জনের। সেই 65 জনের কমিটিতে আমি আমার 2টা ছোট ভাইকে ঢুকাই দিচ্ছি, মুন্না আর হচ্ছে রিজবি। টোটাল ছাত্রদলের ভিতরে 2টা ছেলেই ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে ছিল। 2টা ছেলেকে ওই সময় আমি কথা বলে ঢুকাইছিলাম, এবং পরবর্তী সময় ওদেরকে দিয়ে অন্য কাজ করানো হয়েছে, সেগুলো আমি একটু পরে বলি। তো এই আন্দোলনটা যে স্টার্ট হওয়ার পরে ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনার এইটার সাথে ছাত্রদলের আমাদের বিভিন্ন মানে ছোট ভাই যারা আছে তাদেরকে আমরা প্রতিদিন শাহবাগে পাঠাইতাম। ওরা যাইতো এবং দুপুরের সময় আমাদেরকে ফোন দিত যে ভাই আপনার কিছু টাকা পাঠান, ওরা দুপুরে লাঞ্চ করবে। তো দেখা গেল যে কোনোদিন 500, কোনোদিন 1000, কোনোদিন 2000, এইভাবে টাকা দিতাম আমরা। এর বেশি দেওয়ার ক্যাপাসিটি আমাদের ছিল না, কিন্তু এইটা আমাদের তাদেরকে প্রোভাইড করতে হতো। কারণ দেখা গেল যে ক্যাম্পাসে 40 টাকা প্লেট খাবার, ধরেন যে যদি 10 জন খায় 400 টাকা, 20 জন খাইলে 800 টাকা, এরকম। তো আমাদের যে ফ্রম দ্য ভেরি বিগিনিং যে মুভমেন্টটা ছিল, এই মুভমেন্টে যারা ওই সময় সমন্বয়ক ছিল, তারা আমাদেরকে একটা ডিরেকশন সবসময় দিয়েছিল যে আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে সামনে দিবেন না। যদি সামনে দেন তাহলে এইটাকে যে বিএনপির মুভমেন্ট বা ছাত্রদলের পলিটিক্যাল মুভমেন্ট হিসেবে তখন তারা এটাকে ডাইভার্ট করবে। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের সামনে কাউকে দিতাম না। তাদেরকে আমরা ডিরেকশনে ছিল যে ওরা থাকবে 2 সারি 3 সারি, 3য় সারিতে তোমরা সেখানে তোমাদের যে সাংগঠনিক পারফরমেন্স সেটা তোমরা শো করবা, কিন্তু উইদাউট এনি ব্যানার। তো এইভাবেই মোটামুটি আমরা আমাদের জায়গা থেকে আন্দোলনটাকে সংগঠিত করেছি। মানে আপনার ইন্ডিভিজুয়াল ভূমিকাটা যদি বলতেন, এবং আপনারা তো শুরু থেকে ছিলেন যা শুনলাম আর কি, কবে থেকে আপনি ফিজিক্যালি ইনভলভড হলেন আন্দোলনটার সাথে, এবং এটার যে কর্মসূচিগুলো কিভাবে কি নিয়ন্ত্রণ হলো, এবং তারপরেই তো আলটিমেটলি আমরা জুলাইয়ের স্বাধীনতাটা পেলাম ইন এ ওয়ে ফ্রম দ্য অপ্রেসিভ গভর্নমেন্ট, মানে ফ্যাসিস্ট রেজিম থেকে। তো এটা যদি একটু বলতেন যে ইন্ডিভিজুয়াল আমাদের পার্টি অফিসে আমরা 6 তারিখে একটা প্রেস কনফারেন্স করেছি, এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে ছাত্রদল আমরা সর্বপ্রথম জানিয়ে দিয়েছিলাম যে 5 তারিখে যে রায় হয়েছে যে 30% কোটা বহাল, সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। এবং আমরা বলেছি যে শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনে আমরা ছাত্রদল থাকবে। এরপরে 11 তারিখে পার্টি অফিসে আমাদের দ্বিতীয় দফা আরেকটা কর্মসূচি ছিল, আমরা প্রেস কনফারেন্স করেছিলাম। সেদিন আমাদের ছাত্রদলের একটা ছেলে গুম হয়েছিল, তাকে কেন্দ্র করে, এবং সেখানেও কিন্তু আমরা পুনরায় বলেছি যে আমরা এই আন্দোলনের সাথে আছি, আমাদের নেতাকর্মীরা শিক্ষার্থীদের প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে থাকবে। এবং সর্বশেষ 16 তারিখে আমরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে
আমরা একটা প্রেস কনফারেন্স করেছি এবং প্রেস কনফারেন্সের পরে আমরা একটা মিছিল করেছি এবং মিছিলে সরাসরি আমরা বলে দিয়েছি যে এখন থেকে এই প্রত্যেকটা আন্দোলনে ছাত্রদল সামনে থেকেই এই আন্দোলনে নেতৃত্ব দিবে এবং 21 তারিখে আমাদের বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা প্রেস কনফারেন্স দেওয়া হয়েছে, একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছিল এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই আন্দোলনের প্রত্যেকটি পর্যায়ে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে দলীয়ভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে 21 তারিখের একটা প্রেস রিলিজের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে। তো এখন এইখানে যে বিষয়টা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সময় ছাত্রলীগের তো তাণ্ডব ছিল আপনার 14 তারিখ রাতে, যখন আপনার শেখ হাসিনা বলল যে রাজাকারের বাচ্চা, যে শব্দটা সে প্রথম বলেছিল এবং এরপরে ওই দিন রাতে যে স্লোগানটা আসলো আর কি, যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, না এইখানে একটু টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে আপনার যখন এই রাজাকারের বাচ্চা বললো, সেদিন তো আমাদের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এবং নারী হল থেকে তারা গেট ভেঙে বেরোয় চলে আসলো। সেই দিন 9:30 থেকে সন্ধ্যার পর থেকে আমাদের যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল গ্রুপ ছিল এবং আমাদের সেন্ট্রাল গ্রুপ ছিল, সেখানে আমরা কথা বলতেছিলাম যে স্লোগানটা কীরকম হতে পারে। তো এইখানে একটা স্লোগান 12টার আগে এস্টাবলিশড হয়ে গেছিলো, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এর পরবর্তীতে স্লোগানের পরের লাইনে ওরা বিভিন্ন রকম এক্সপানশন করতেছিল, কিন্তু আমরা ছাত্রদলের পক্ষ থেকে প্রথম বলেছিলাম যে পরের লাইন হবে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে সর্বপ্রথম আমাদের একজন এটা শেয়ার করেছে যে এই স্লোগানটা মনে হয় ভালো হয়। পরবর্তীতে যে আমার যে ছোট ভাই মুন্না সমন্বয়ক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 65 জনের কমিটির সদস্য ছিল, ওকে আমি ফোন করে বললাম যে তুমি এই স্লোগানটা দেওয়ার চেষ্টা করবা ওইখানে টিএসসিতে, এবং ও ভালো স্লোগান ধরে। এবং এই স্লোগানটা এর আগেও আমাদের গ্রুপ থেকে শেয়ার করে অনেকে দিয়েছে, কিন্তু ওই প্রোগ্রামে ওর কাছে তো মাইক ছিল, যেহেতু সে কমিটিতে আছে, সেই স্লোগানটা দিয়েছিল ওইখানে এবং কয়েকজনে দিয়েছিল এবং ওই স্লোগানটা পুরো দেশের মানুষ কিন্তু সেই সময় পরে এই স্লোগান থেকে গান পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে এবং সেই স্লোগানটা হয়ে গিয়েছিল ওই সময় যে মুক্তির স্লোগান, যে 24-এর আমাদের যে মুক্তি, সেই মুক্তির স্লোগান। ওকে ফাইন। এখন ওই দিন রাতের পরে আপনার 15 তারিখে আমরা তো পার্টি অফিসে প্রেস কনফারেন্স করেছি এবং আমরা মিছিল করেছি। মিছিল করার পর ওই সময় আমরা পার্টি অফিসেই ছিলাম, ভিতরে আলোচনা করতেছিলাম এবং সার্বিক আন্দোলন আমরা পর্যবেক্ষণ করতেছিলাম। সেই দিন 2:30টার পরে আমরা খবর পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, আমাদের কাছে 12টার পর থেকে খবর আসতে শুরু করলো যে ছাত্রলীগ পুরো ঢাকা শহর থেকে যত তাদের নেতাকর্মী আছে, লাঠিয়াল বাহিনী আছে, সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনতেছে এবং শিক্ষার্থীদের উপর তারা নির্যাতন, মানে তারা টর্চার করবে, অত্যাচার করবে। এবং আমরা দেখলাম যে ফিজিক্যালি হয়েছেও তাই। আমি যেটা দেখলাম যে, এবং পরবর্তীতে শুনেছি, আমি তো স্পটে ছিলাম না, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন কোনো শিক্ষার্থী নাই যাকে নির্মমভাবে সেখানে মানে না পিটানো হয়েছে। বিশেষ করে মেয়েদেরকে সবচেয়ে বেশি ওই দিন পিটানো হয়েছিল। আমাদের যে তন্নির একটা ছবি কিন্তু আসে, যে হাতে একটা ছোট লাঠি, কিন্তু তার মানে চোখ দিয়ে এই দিক দিয়ে রক্ত পড়তেছে। তো যাই হোক, সেই ছবিটা ওই সময় ভাইরাল হয়েছে। আমরা পার্টি অফিসের ভিতরে, আমরা ছাত্রদলের সেন্ট্রাল সুপার 5 এবং আমাদের কেন্দ্রীয় সংসদের অন্যান্য নেতৃবৃন্দ, তো আমরা 5:30-6টার দিকে আমাকে আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিব ভাই বললো যে ক্যাম্পাসে এখন, ওই সময় আমরা যখন বসা ছিলাম ওই সময় দেখতেছি যে আসিফ, তারপরে নাহিদ বারবার রাকিব ভাইকে এবং নাসিরকে ফোন দিচ্ছে, আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বারবার ফোন দিচ্ছে এবং তারা আমাদের কাছে সহযোগিতা চাচ্ছে। তখন রাকিব ভাই বললো যে মালুম, ওরা তো সহযোগিতা চাচ্ছে, কি করা যায়? তো আমরা সবাই বললাম যে ভাই, এটা সহযোগিতা চাচ্ছে, সহযোগিতা করতে হবে, কীভাবে করতে হবে সেটা জানি না। তখন আমাকে বললে তাহলে তুমি দায়িত্ব নাও, আজকে তুমি ওদেরকে কিভাবে ক্যাম্পাসে মার্চ রান করানো যায় সেটা তুমি করো। তখন আমরা দেখলাম যে যেহেতু এটা এখন মুভমেন্টটা একটা প্রাইমারি স্টেজে আছে, তখন আমাদের সিদ্ধান্ত হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারিকে এখানে পাঠানো যাবে না, পাঠানো যাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সুপার 5-এর বাকি 3 জন আছে, যেমন আমাদের সিনিয়র ভাইস মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নুরি আলম ভূঁইয়া ইমন, তারপরে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাসিরউদ্দিন শাওন। তো ওদেরকে আমাকে দায়িত্ব দিলে যে তুমি এই কাজটা করো। তখন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা হইলো এবং তাদের সাথে কথা বলে আমরা ছাত্রদলের 1 থেকে 150 নেতাকর্মী এবং সবাইকে আমরা লাঠিসোঁটা দিয়েই পাঠিয়েছি। মানে প্রেসিডেন্ট সেক্রেটারি কারা ছিল তখন? ওই আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট সেক্রেটারি সাহস শিপন, তারা ছিল, কিন্তু তাদেরকে এখানে আমরা পাঠাইনি টেকনিক্যাল কারণে। আমরা মানে ওদেরকে পাঠাইনি যে তোরা পিছনে থাকবি কিন্তু সামনে থাকবে তারা, বিকজ তখন এটা পলিটিক্যাল হয়ে যাবে, এই কারণে। তখন ওইটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো আমি মোটামুটি সমন্বয় করে আমরা সর্বসাকুল্যে
200 থেকে 250 নেতাকর্মী আমরা পেয়েছি এবং আমরা সবাইকে কিন্তু সশস্ত্র অবস্থায় পাঠিয়েছি, কারো হাতে স্টেম, কারো হাতে লাঠি, কারো হাতে দেশীয় অস্ত্র, যেভাবে বলে দিয়েছি এখানে কিন্তু মারামারি হবে এবং সবাই প্রিপারেশন নিয়ে গেছে যে ডু অর ডাই, XYZ যাই হোক। সেদিন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিক্ষার্থীরা দখল করে নিয়েছে এবং আমরা সেই সময় ছাত্রলীগ এই হলগুলো আবার পুনরুদ্ধার করার জন্য কিন্তু তারা সর্বোচ্চ প্রিপারেশন নিয়েছে। তখন এই আমাদের শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের আমরা যারা ছিল তারা সেখানে চানখারপুলে অবস্থান নিয়েছে এবং চানখারপুলে রাত 10:30 পর্যন্ত সেখানে তারা ছিল। এবং আমি ওই সময় আমাদের যে ড্যাবের আপনার বিএনপির বর্তমান আমাদের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আছে ডক্টর পারভেজ রেজা কাকন ভাই, তো ভাইকে ফোন দিলাম যে ভাই এরকম অবস্থা, আমাকে তো দায়িত্ব দিচ্ছে, এখন তো এখানে তো অনেকে ইনজুর হবে, তাহলে কি করা যায়? তো বললো যে তাহলে আমি একটা অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, তুমি এটা নিয়ে পিজি হসপিটালের এখানে থাকো, যারা ইনজুর হবে তাদেরকে তুমি পিক করবা। তখন আমি এই অ্যাম্বুলেন্স নিয়ে একা, আমার সাথে কেউ ছিল না ওই সময়, আমি কাউকে রিচ করতে পারতেছিলাম না। সাথে একটা ছোটো ভাই ছিল, ওকে নিয়ে মোটামুটি পিজি হসপিটালের এখানে আমি 11:30 পর্যন্ত বসা এবং আন্দোলন কি হচ্ছে না হচ্ছে গাইড করতেছিলাম। তারপর ওরা প্রথম শহীদুল্লাহ হলের এই কোনা দিয়ে ঢুকে চানখারপুল হয়ে এদিক দিয়ে আপনার ভিতর দিয়ে দুয়াল চত্বর, হাইকোর্টের মোড় দুয়াল চত্বর হয়ে সেই মিছিল শহীদ মিনার হয়ে তারপর আপনার বিসি চত্বরে আসছে মিছিল করতে করতে। এবং ওই সময় আর কোনো অ্যাটাক করার সাহস পায় নাই কেউ। পরবর্তীতে আপনার 11:30 দিকে আমাকে আমাদের সাংগঠনিক সম্পাদক ইমন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে আমাকে ফোন দিয়ে বললো যে ভাই এখন কি বের হবো? তখন আমি বললাম যে তুমি বের হয়ে চলে আসো, আর যারা জুনিয়র আছে তাদেরকে হলে পাঠিয়ে দাও, যেহেতু হল আমাদের নিয়ন্ত্রণে, জুনিয়রদেরকে হলে রাখতে হবে। তখন আমাদের জুনিয়র যারা ছিল সবাই হলে চলে গেল, আর সিনিয়র যারা আছে আমাদের বিশ্ববিদ্যালয় বোর্ডের যারা ছিল তাদেরকে আমরা বের করে নিয়ে আসলাম। এটা ছিল আমাদের মোটামুটি 15 তারিখের অ্যাক্টিভিটিস। এবং এই জিনিসটা আমরা বেশি ইনসিস্ট করি কেন, সেদিন যদি আমরা এই ড্রাইভটা না দিতাম তাহলে যে 14 তারিখের 15 তারিখের যে দমনটা করে যদি তারা মানে সফল হয়ে যেত, যদি বুঝতো যে আমরা দমন করতে পেরেছি, তখন কিন্তু আন্দোলন এখানে ক্লোজ হয়ে যেত। তারপরে কিন্তু আমরা কিন্তু সেই মানে সেই জায়গা থেকে আমরা কিন্তু আমরা হতে দেইনি। তারপর 16 তারিখে আপনার হচ্ছে সেদিন তো সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাটাক হইলো, যে অ্যাসাল্ট হইলো সেটার বিরুদ্ধে। এবং সব বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদলে যারা ছিল আমরা সবাইকে একেবারে ডিক্লেয়ার দিয়ে দিয়েছি যে তোমরা সবাই সামনে থেকে কাজ করো। সেদিন তো আপনার চিটাগাঙে রংপুরে আবু সাইদ শহীদ হলো, তারপরে চিটাগাঙে আমাদের ওয়াসিম ছাত্রদলের শহীদ হলো এবং আরও 2 জন শহীদ হলো। তো এরপর থেকে আমরা মানে ঘোষণা দিয়ে দিয়েছি যে এখানে আর কোনো ছাড় হবে না, আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। এবং হচ্ছে যে 16 তারিখে আমরা ওই সময় পার্টি অফিসে ছিলাম, কিন্তু আমাদেরকে পার্টি অফিসের 4 দিক থেকে পুলিশ ঘেরাও করে ফেলেছিল। আমরা পার্টি অফিস থেকে বের হওয়ার কোনো এক্সিট খুঁজে পাচ্ছিলাম না। পরে মিডিয়ার গাড়ির মাধ্যমে আমরা একজন করে সেদিন পার্টি অফিস থেকে বের হয়ে আসতে পেরেছিলাম। এবং এরপরে তো আন্দোলন যেভাবে চলছিল। তো বেসিক্যালি আমাদের 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ থেকে অ্যাট্রসিটি শুরু হয়, মানে লাইভ বুলেট 15 তারিখ থেকে শুরু হয়। 15 তারিখ থেকে শুরু হয়, বাট লাইভ বুলেট একদম যেদিন থেকে আর কি খুব ম্যাস আকারে চলে যায়, যেদিন থেকে আবু সাইদ মারা গেল সেদিন থেকে আমরা বলেছি যে না, এখানে আর কোনো এক্সকিউজ হবে না। এরপরে 17 তারিখ আমাদের কিছু প্রোগ্রাম ছিল, যারা 16 তারিখে মারা গেছে তাদের দাফন টাফন, কফিন মিছিল ছিল। 18 তারিখে তো আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে মুভমেন্ট, সেদিন ওই ব্র্যাক ইউনিভার্সিটি এলাকাতে, আপনি প্রবাবলি সেই এলাকাটাতে ছিলেন। আমি আমাদের সংগঠন থেকে আমাদের এক একজন এক এক জায়গায় দায়িত্ব পালন করেছি। যেমন আমাদের প্রেসিডেন্ট যাত্রাবাড়িতে কাজ করেছে, সেক্রেটারি কাজ করেছে পল্টন মতিঝিল এলাকায়, ঢাকা ইউনিভার্সিটি এলাকায়। আমাকে দায়িত্ব, আমার বাসা তো খিলগাঁয়ে, তো আমাকে বলছে যে তাহলে তুমি তোমার বাসার কাছে রামপুরা বাড্ডা ওই এলাকাটায় কাজ করো। তো সেই দিন আমার সাথে যে কয়জন ছোট ভাইয়ের পরিচয় ছিল সবাইকে আমরা কিন্তু আগের দিনে নির্দেশনা দিয়ে দিয়েছি কালকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এখানে মুভমেন্ট, সেখানে থাকতে হবে। তো তারা সবাই ছিল, আমি ছিলাম একটু দূরে বলতে আমি বনশ্রীতে ছিলাম ওই সময়, যে অবজার্ভ করতেছিলাম যে সিচুয়েশনকে। এবং আমাদের কিন্তু তখনও মানে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে, আমাদের ফ্রন্টে যাওয়াটা একটা নিষেধাজ্ঞার ভিতরেই ছিল, একটা সাংগঠনিক নির্দেশনা ছিল। তারপর সেদিন আমরা আমাদের মতো করে যে মুভমেন্ট, শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কাজ করেছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো বন্ধ করে দিয়েছে। এবং আমাদের ছাত্রদলের যারা ছিল, যারা ক্যাম্পাসের বাইরে ছিল, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল, তাদেরকে আমরা এঙ্গেজ করে দিয়েছি যে তাহলে তোমরা এখন যেহেতু এইখানে কাজ করা যাচ্ছে এইখানে করো। তো
সবাই সেভাবেই কাজ করলো। তো সেদিন তো খুব বেশি অ্যাট্রোসিটি হয়েছিল, মানে ওই ব্র্যাক ইউনিভার্সিটি এটাতে ব্র্যাক অনেক মানুষ ইউনিভার্সিটি অনেকে আহত হয়, নিহত হয়। ওই এলাকাটাতে ওই দিন ব্যাপক অ্যাট্রোসিটি হয়েছিল। তো আপনি কি নিজ চোখে কিছু অবজার্ভ করেছেন? না, আমি স্পটে 18 তারিখে আপনার কাছে তো খবর আসছিল, খবর বলতে আমার কাছে সব ফুটেজ আসতেছিল এবং আমার ছোট ভাই যারা আছে তারা টাইম টু টাইম জানাচ্ছিল এখানে হচ্ছে এটা হচ্ছে, আমরা আবার তাদেরকে ডিরেকশন দিচ্ছিলাম যে এটা করো, এইভাবে করো। মানে সেদিনের কোনো মানে ঘটনা কি আপনার মনে আছে যেটা এরকম মনে রাখার মতো ঘটনা যেটা ঘটেছে এবং আপনাকে নাড়া দিয়েছিল? না, 18 তারিখের ঘটনাগুলো আমি যতটুকু দেখেছি ফুটেজেই দেখেছি। এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ওই দিন যেই পুলিশ যেই একেবারে 10 হাত দূরে শিক্ষার্থীদের বুকে যে গুলিটা চালিয়েছিল, এইটা মনে হয় এর চেয়ে জঘন্য কোনো কিছু, এই জঘন্য কোনো দৃশ্য আমি খুব কমই দেখেছি জীবনকালে, মনে হয় না। না, এর চেয়ে জঘন্য দৃশ্য হতে পারে না যে শিক্ষার্থীরা 10 হাত দূরে সেখানে ইনডিসক্রিমিনেটলি দে আর শুটিং এট দেয়ার। এটা তো কোনো সভ্য জিনিস হতে পারে না। এটা খুবই ভয়ঙ্কর একটা সিনারি ছিল সেদিনকার। এবং এই ব্র্যাক থেকে আপনার এর পরবর্তী ওই যে আপনার নর্থ সাউথ, তারপরে এই ওই অঞ্চলটাতে আরও তো ব্যাপকভাবে হয়েছিল এবং উত্তরাতে হয়েছিল। তো উত্তরাতে আমাদের যারা ছিল ছাত্রদলের, আমরা যতটুকু পেরেছি যাদেরকে ফোনে এঙ্গেজ করতে পেরেছি সবাইকে মাঠে চলে যাও, সবাই চলে গেছে, সবাই কাজ করেছে। এবং ইভেন যেই ছেলেটা 10 বছর আগে ছাত্রদল ছেড়ে গেছে সেও কিন্তু এই মুভমেন্টে যুক্ত হয়েছিল লাস্টের দিকে এসে। তো বেসিক্যালি আমরা যেই ঘটনা ধারাবাহিকভাবে জানছি আর কি, যে 16 তারিখ 17 তারিখ যেভাবে যাচ্ছে, 18 তারিখে প্রাইভেট ইউনিভার্সিটি মুভমেন্ট। তো আপনার এখানে কি কোনো এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা আছে 5ই আগস্ট পর্যন্ত, যে আপনি কি আপনার চোখের সামনে কোনো অ্যাট্রোসিটি দেখেছেন? অবশ্যই দেখেছি। এখানে আপনার আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের তো এখানে ম্যাস কিলিং যেটা গণহত্যাটা তো 16 তারিখ থেকে শুরু হয়েছে। 16 তারিখ আস্তে আস্তে ভলিউম বাড়ছিল, 17 তারিখ 18 তারিখ 19 তারিখে যেদিন সর্বোচ্চ গণহত্যা হয়েছিল, সেটা আপনার রামপুরা বাড্ডা এলাকায় এর চেয়ে বেশি গণহত্যা মনে হয় হওয়া পসিবল না। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে, না, ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগের দিন, না, ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরের দিন, 18 তারিখের পরে ইন্টারনেটটা বন্ধ করেছে। ও এখানে একটা ঘটনা ঘটেছে যে 18 তারিখের পরে তো আমাদের তো ইন্টারনেট ছাড়া আমরা চলতে পারি না, এবং ওই সময় তো আমরা মোস্ট ওয়ান্টেড। এবং 19 তারিখ পর্যন্ত 18 তারিখ পর্যন্ত যতক্ষণ ইন্টারনেট ছিল, যতক্ষণ খবর পেয়েছি যে আমরা কেন্দ্রীয় সংসদের সবাই মোটামুটি 19টা করে মামলা আমাদের হয়ে গেছে, সব মার্ডার মামলা। মানে যেই মার্ডারগুলো হচ্ছে এই মামলাগুলো সব আসামি আমরা, মানে 19টার মতো মামলা মনে হয় 18 তারিখ পর্যন্ত আমরা হয়ে গেছে। অজ্ঞাতনামা দিয়েছিল নাকি একদম? না, নাম ধরে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, প্রেসিডেন্ট, ছাত্রদলের সেক্রেটারি, নাম ধরে মামলা হয়ে গেছে 19টা। এরপরে শুনলাম যে মামলা 60-70টা নাকি সারা দেশে হয়েছে। যত মামলা হয়েছে আমাদের নাম ছিল আর কি মামলাগুলোতে। তো এখন হচ্ছে যে 19 তারিখে যেদিন আপনার মানে এত বেশি গণহত্যা হয়েছে, এটা মানে যারা ওই দিন আমরা রামপুরা, বাড্ডা, মালিবাগ এলাকায় ছিলাম, এটা আসলে বলার মতো না। সেদিন মানুষকে আসলে তারা মানুষ মনে করে নাই, সেদিন মানুষকে তারা পশু পাখির মতো গুলি করেছে। পশু পাখিকেও মানুষ কিন্তু এইভাবে গুলি করে না। ভাইরাল হতে দেখেছি যেখানে একজন কার্নিশে ঝুলেছিল, তাকে গিয়ে গুলি করছে। এটা তো মনে রামপুরা বাড্ডা ওই এলাকায়, এটা রামপুরা এই বনশ্রী আপনার মেরাদিয়া যে বাজারটা আছে, এই বাজার সংলগ্ন এখানে থানায়। ওই দিন আমাদের টার্গেট ছিল কি, সংঘর্ষটা বেশি হয়েছে 2টা কারণে। একটা হচ্ছে ওই দিন মেরাদিয়ার এখানে একটা থানা ছিল, জুমার নামাজের পরে থানাটা পুড়িয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, কিন্তু এই থানাটার জিওগ্রাফিক্যাল পজিশন খুব স্ট্রং, এখানে কোনোভাবে ঢোকা যাচ্ছিল না এবং পুলিশ যে কোনোভাবে গুলি করে এটা ক্লিয়ার করতেছিল। এবং এই থানাকে রক্ষা করার জন্য সেদিন আপনার এখানে 3 গাড়ি বিজিবি এসেছিল। এই বিজিবি যখন এসে মানে 3 দিক থেকে বিজিবির উপর অ্যাটাক হওয়া শুরু করছে, ওদের কোনো এক্সিট পয়েন্ট ছিল না, তখন তারা ইনডিসক্রিমিনেটলি যাকে পারতেছে তাকে পাখির মতো গুলি করে রাস্তা ক্লিয়ার করার জন্য এই টেন্ডেন্সিতে চলে গেছিল। ইভেন গুলিটা বিজিবি করেছিল, পুলিশ করেছিল, সবাই করেছিল। ইভেন হচ্ছে আপনার যারা হচ্ছে যে আফতাবনগরে কিন্তু তখনও ভায়োলেন্স ছড়ায় নাই, রামপুরাতে বনশ্রীতেই ছিল ভায়োলেন্সটা। ওই পারে যারা ছিল তারাও সেদিন আপনার অনেকেই গুলিবিদ্ধ হয়েছে, কয়েকজন মারাও গিয়েছে আফতাবনগরের। এটা ছিল 19 তারিখের ঘটনা। তো ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে তো আসলে কমিউনিকেশন কাট অফ হয়ে গেল আমাদের। তখন হচ্ছে যে আমাদের তো সিমটা আমরা চালু করতে পারি না, আর আমাদের ফোনে কিন্তু 2020 সালের পর থেকে কোনো সিম ছিল না, আমাদের কারো ফোনে কোনো সিম ছিল না। এটা হয়তো আপনি জানেন না। না, এটা জানা নেই। আমাদের সবার পকেট রাউটার ছিল এবং পকেট রাউটার থেকে আমরা ডাটা অ্যাক্সেস নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলতাম। আমাদের ফোনে কোনো সিম ছিল না, আমরা সিম চালাইতাম না। তো হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো কি আপনাদের ছিল নাকি? না, হোয়াটসঅ্যাপের নাম্বার অনেক সময় বিদেশি ছিল, আবার অনেক সময় আমাদের নিজেদের নাম্বার ছিল।
সেই নাম্বার দিয়ে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চালাইতাম এবং আমাদের টোটাল কমিউনিকেশন ছিল হোয়াটসঅ্যাপে। এখন আমরা ওই সময় যখন আমরা যদি লন্ডনে কথা বলতাম আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয়ের সাথে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কিন্তু আমরা সেই সময়ে আসলে ওনার সাথে কমিউনিকেশন করব কিভাবে, আমাদের তো হোয়াটসঅ্যাপ নাই। এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন আমাদের তখন অ্যাক্টিং চেয়ারম্যান তিনি কি কোনো নির্দেশনা দিচ্ছিলেন? নির্দেশনা মানে আপনার কাছ পর্যন্ত ডাইরেক্ট কোনো নির্দেশনা এসেছে? আমি একটু বলি আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ওনার সাথে আমরা কত বেশি কানেক্টেড ছিলাম। আমার দুইটা ছোট ভাই আমি ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢুকাইলাম রিজবিকে, তো ওদের সাথে আমি হাইলি কানেক্টেড ছিলাম এবং কন্টিনিউয়াস কানেক্টেড ছিলাম এবং ওদেরকে বলা হয়েছে যে ভিতরে যত ডিসকাশন আছে আমাকে তুমি জানাবা। এবং ওরা 18 তারিখ পর্যন্ত যত ডিসকাশন হচ্ছে ওদের ইন্টারনাল গ্রুপে সব স্ক্রিনশট আমাকে দিত, আমি অ্যাক্টিং চেয়ারম্যানকে ফরওয়ার্ড করতাম, উনি দেখতো এবং দেখে সিদ্ধান্ত নিত। এবং হচ্ছে যে এরকম হয়েছে যে ওনার সাথে আমাদের দিনে 7-8 বার 10 বার টেক্সটিং হচ্ছে, আমরা আপডেট জানাচ্ছি যে এটা হচ্ছে, উনি আবার ডিরেকশন দিচ্ছে। মানে উনি এত বেশি সিরিয়াস ছিল এবং উনি এত বেশি অ্যাক্টিভ ছিল, এটা আসলে আর মানে বলে বোঝানো সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে যে যখন ইন্টারনেট কাট অফ হয়ে গেল, তখন বাংলাদেশে ইন্টারনেট অ্যাক্সেস ছিল না, তারপরও 1-2টা জায়গায় আমাদের অ্যাক্সেস ক্রিয়েট করা ছিল ওই স্যাটেলাইট ভিত্তিক কিছু জায়গায়, কিন্তু সেই জায়গাগুলো আমরা পরে জেনেছি সেই সব জায়গায় উনি ওনার মতো করে কমিউনিকেশন করেছেন। সেই সময় আমি বাজার থেকে যে 4টা মোবাইল কিনছি, কোডি মোবাইল, ওই যে বাটন মোবাইলগুলো আছে, হ্যাঁ 4টা মোবাইল কোডি মোবাইল কিনছি, হ্যাঁ 1200 টাকা করে কিনেছিলাম। তো আমার এক ছোট ভাই আছে ওই খিলগাঁও থেকে, ওরে বললাম যে আমার সিম দাও 4টা-5টা। পরে আপনার ওইখানে গ্রামীণ ফোনের একটা সিম আছে স্কিটো, এটা মনে হয় লাগে না, আইডি কার্ড ছাড়াই এই সিমটা তোলা যায়, ঠিক আছে, হ্যাঁ এটা তোলা যায়। পরে ও আমাকে 4টা না 5টা সিম ম্যানেজ করে দিয়েছিল। তো আমরা এক দিন সকালে একটা সিম এবং ফোন নতুন নিয়ে আমরা এটা দিয়ে বের হইতাম, প্রতিদিন রিচার্জ করতাম, রিচার্জ করে মানে নতুন ফোন নতুন সিম নিয়ে বের আসতাম এবং বাসায় এসে সিম টিম খুলে আবার রেখে দিতাম। পরের দিন আবার আরেক ফোন নিয়ে যেতাম, আরেক এইভাবে চলতেছিল। তো রামপুরা বাড্ডা এলাকায় আমরা তো প্রতিদিন আসতাম, এখন মাস্ক পরে আসতাম আর কি। তো পরে আমাকে একজন বললো, ভাই মাস্ক পরে ঘুরেন না, মাস্ক যারা পরে তাদেরকে সাসপেক্ট করতেছে। প্রত্যেকটা মোড়ে আপনার হচ্ছে যে এখানে ছাত্রলীগ যুবলীগের ওরা কিন্তু চেক করতেছে খুব হাইলি। এখন ফোন আমার নাই। এখন আপনার হচ্ছে যে 26 তারিখে জুমার নামাজের পরে আমরা চেষ্টা করলাম যে এটা আরেকটা মিছিল টিছিল করা যায় কিনা। 19 তারিখে তো জুমার নামাজের পরেই হলো, 26 তারিখে চেষ্টা করলাম, পারলাম না। কিন্তু এই একটা অ্যাটেম্পটে আমি আবার 2 তারিখে সফল হয়েছি, শুক্রবার 2 তারিখ শুক্রবার কি হলো যে আমি নামাজ পড়লাম, যে জুমার নামাজ পড়লাম আইডিয়াল স্কুলের পাশে বনশ্রীর যে মেইন মসজিদটা আছে সেখানে। তো নামাজের পরে দেখলাম যে সবাই সবার মতো চলে যাচ্ছেন। তো আমার সাথে 2-3টা ছোট ভাই ছিল, আমি ওদেরকে নিয়ে হাঁটতে আফতাবনগর পর্যন্ত গেলাম। স্টেশনের সামনে কেউ নাই, কোনো মিছিল হওয়ার সম্ভাবনা নাই, ব্যাক করলাম। আমার সাথে ছোট ভাই যারা ছিল তারাও চলে গেল, ভাই যাই বাসায় যাই খাওয়া দাওয়া করবো, যাও। আমার তো মনটা খারাপ, একটা মিছিল তো আজকে করতে হবে। পরে আপনার দেখলাম যে আইডিয়াল স্কুল আছে না, আইডিয়াল স্কুলের এখানে 7-8টা বাচ্চা 8-9-এ পড়ে, স্কুল ড্রেস পরা, 2জনের আর কয়েকজনের ড্রেস ছাড়া। তাদেরকে বললাম, এই তোমরা কি মিছিল করতে আসছো? ওরা মানে পজিটিভ মনে হলো তাদেরকে, ইয়েস নো কিছু বলতেছে না। বললাম আমিও মিছিল করতে আসছি, চলো মিছিল শুরু করি, আমি স্লোগান দিই। পরে না ভাই আপনি পিছনে থাকেন, আমরা স্লোগান দিচ্ছি। 7-8জন মিছিল শুরু করলাম 2 তারিখ। আপনার 1.5 ঘন্টার মাথায় মিছিলের লোক হলো 50,000। আপনার মিছিলটা হয়েছে, এত বড় মিছিল হয়েছে যে মেরাদিয়া থেকে আপনার একেবারে মেরাদিয়া থেকে এতগুলো লোক কোত্থেকে আসছে আমি জানি না। আমার আমি এটার কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। একটা পর্যায়ে এখানে প্রায় 7 থেকে 8 গাড়ি পুলিশ আসলো এবং পুলিশ মানুষের উপস্থিতি দেখে পুলিশ সারেন্ডার করছে। এখানে ওরা বলছে আপনারা মিছিল করেন। কোথায় জায়গাটা কোথায়? এটা রামপুরা বনশ্রী যে রোডটা আছে। মানে অপেক্ষা করছিল যে কেউ একজন মিছিলটা শুরু করবে, আমরা এটা থেকে আমি মিছিল শুরু করলাম 6 থেকে 7জন 8জন দিয়ে। তারপর এত মানুষ আসলো, আমি সেই দৃশ্যটা সেদিন যে দৃশ্যটা দেখেছি, এটা আমি আমার জীবনে আমি আর সেকেন্ড টাইম আমি দেখতে পারবো কিনা আমি জানি না। একটা বাচ্চা ক্লাস 8 বা 9-এ পড়ে, সে হচ্ছে যে মিছিল করতেছে, তার মা তার পিছনে পানির বোতল নিয়ে হাঁটতেছে। তার মা তাকে বলতেছে যে তুমি তাকে টানতেছে,
তাকে বলতেছে তুমি চলে আসো, তুমি মিছিল কেন করবা? সে বলতেছে যে তুমি কি কাপুরুষ জন্ম দিয়েছ? তার মাকে সে বলতেছে তুমি কি কাপুরুষ জন্ম দিয়েছ? তুমি যদি মনে করো তুমি কাপুরুষ জন্ম দিয়েছ তাহলে আমি তোমার সাথে বাসায় যাব। বাচ্চা তার মাকে বলতেছে। পরবর্তীতে আপনার সেই মা হচ্ছে আর কোনো অ্যান্সার নেই তার মায়ের। পরে মা হচ্ছে পিছনে পানি আর ডাব নিয়ে যাচ্ছে, একটু পর বাবা আসছে। তো ওই ঘটনার পরে দেখলাম যে ওরা ওদের বন্ধুবান্ধব যারা ছিল জুনিয়র লেভেলের, মানে সব ক্লাস, মানে যেটাকে আমরা জেনজি বলি, ম্যাক্সিমাম জেনজি। আলফা তো ছিল কিন্তু জেনজি ওরাই ছিল সামনে। তো ওই দৃশ্যটা আসলে আমি জীবনে আর কখনো দেখবো কিনা জানি না। তারপরে তো এই মুভমেন্ট শুরু হলো একেবারে বিকেল 3টা থেকে সেই মিছিল চললো রাত 6:30 পর্যন্ত রামপুরা ব্রিজের সামনে, রামপুরা টিভি সেন্টারের সামনে এসে আমরা সেখানে অবস্থান নিলাম। সেখানে রাত 10টা পর্যন্ত আমাদের এই মিছিল চললো। তো মিছিল শেষ করে পরে সেদিন বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পরে তখন তো ইন্টারনেট অ্যাভেলেবেল হয়েছে, জুম্মার নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত আমরা ছিলাম। তো সেদিন আসলে কোনো গুলি হয় নাই, সেদিন কোনো গুলি হয় নাই। কত তারিখ? এটা হচ্ছে 2 তারিখ, শুক্রবার ছিল, আগস্টের 2 তারিখ। তারপর রাতে যাওয়ার পরে আমাদের আবার সেন্ট্রাল ছাত্রদলের আমাদের সুপার 5-এ কথা হচ্ছিল। তখন আমার রাকিব ভাই আমাকে বললো যে তুমি প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, যে তুমি কালকে যে মিছিলটা হবে, মানে কালকে হচ্ছে যে শহীদ মিনার থেকে 3 তারিখে 1 দফার ঘোষণা হবে। তো 1 দফার ঘোষণাটা তুমি মানে রামপুরা এলাকায় তোমাকে সারাদিন থাকতে হবে, ওদেরকে অর্গানাইজ করে নিয়ে আসতে হবে। তো আমি বললাম ঠিক আছে। তো আমি তো ওই 3 তারিখ ঠিক 10টার মধ্যেই চলে গেলাম রামপুরা স্টেশনের সামনে। স্টেশনের সামনে সেদিন হচ্ছে স্টেশনের সামনে উল্টা পাশে যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের পাশের একটা গলি আছে, সেই গলিতে বেশ কয়েক দফা সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পরে ভিতরে পুলিশ আটকা পড়লো 100-র উপরে। এদিকে বাইরে হচ্ছে আমাদের শিক্ষার্থীর সংখ্যা হবে কত, 50,000, মানে কাউন্ট করতে পারবো না, তবে হবে আনুমানিক 40-50 হাজার হবে। সাধারণ মানুষ সবাই রাস্তার মধ্যে, আগুন জ্বালানো, টায়ার জ্বালানো। সেটা সময়টা হচ্ছে 10:30, 11টা, 12টা, 11:30 থেকে 12টার ভিতরে। তো পুলিশ ভিতরে আটকা পড়ছে। পুলিশ সবাই বন্দুক তাক করে রাখছে গলির ভিতরে। মানে ওই গলিটা হচ্ছে চোরা গলি, পিছন দিয়ে এক্সিট নেই, পুলিশের হয় সামনে থেকে বের হয়ে আসতে হবে। তখন ওরা যে ভিতরে আটকা পড়ছে, এখন ওদের তো বাঁচতে হবে। ওরা যদি বের হইতে চায় তাহলে ওদেরকে মানে সামনে যারা আছে তাদের সবাইকে কিল করে আসতে হবে, এছাড়া তাদের এখানে কোনো রাস্তা নেই। এখন এইখানে যদি ওরা গুলি চালায় তাহলে কম করে হলো 50 থেকে 100 জন মারা যাবে মিনিমাম। পরে আমার এক ছোট ভাই আছে, আমাদের ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি জিয়ন, ও টকশোতে অনেক কথা বলে। তো ওর সাথে আমার কথা হলো যে তুমি পুলিশকে বলো যে এখানে শ্যুট যেন না হয়, ওদেরকে আমরা এক্সিট দিব। পরে ও এই রিস্ক নিয়ে ওইখানে গেছে, যা ওদেরকে বলছে আপনারা যদি শ্যুট না করেন তাহলে আপনারা এক্সিট পাবেন। পরে পুলিশ শ্যুট করে না, সেফ এক্সিট করে ওরা এখান থেকে চলে গেছে। তারপর হচ্ছে যে এই পুরা এলাকা আমাদের নিয়ন্ত্রণে চলে আসলো। তারপর আফতাবনগরের সামনে স্লোগান হলো, স্লোগানে আমরা স্লোগান দিচ্ছি। এবং সেদিন 3 তারিখে তো আমার দায়িত্ব ছিল মিছিলটা শহীদ মিনার পর্যন্ত নিয়ে যাওয়া। স্লোগান হলো এবং পরবর্তীতে যারা ওইখানে সমন্বয়ক ছিল তাদের সাথে একটা যৌথ সিদ্ধান্ত হলো যে এইখান থেকে মিছিল শেষ হবে, শুরু হবে, সেটা ব্রাক বিশ্ববিদ্যালয় হয়ে আমেরিকান এমবেসি পর্যন্ত যাবে ঘুরে, বা ওই নর্থ সাউথ পর্যন্ত যাবে ঘুরে, আবার এখানে এসে শেষ হবে। এটা ছিল সিদ্ধান্ত। মিছিল থেকে আমাদেরকে বলা হলো যে এই প্রক্রিয়ায় আমরা আজকে প্রোগ্রামটা করব, আমাদেরকে জানানো হলো। পরে আমি এখানে তো স্পটে ছিলাম, আমি তো বুঝতে পারতেছি যে মিছিল তো শহীদ মিনার পর্যন্ত নিয়ে যেতে হবে। আমার ওই যে ছোটো ভাই মুন্নার কথা বললাম, সে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যতগুলো কমিটি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সব কয়টা কমিটি তার হাতে হয়েছে এবং সে সবার সাথে ওয়েল কানেক্টেড। তখন আমি আবার তারে ফোন দিলাম যে মুন্না, সেটা হচ্ছে 1:10 দিকে, যে এই ঘটনা, ওদের প্ল্যানিং তো এই, কিন্তু মিছিল তো শহীদ মিনার পর্যন্ত নিয়ে যেতে হবে, তুমি কথা বলো। পরে ও হচ্ছে যে 4-5টা বিশ্ববিদ্যালয় আছে ওইখানকার, ব্রাক, ইস্ট ওয়েস্ট থেকে শুরু করে ওদের সাথে নর্থ সাউথ,
সবার সাথে কথা বলে তারপরে ও বলছে যে ভাইয়া সবার সাথে কথা হয়েছে, সবাই একমত হয়েছে যে মিছিল আপনার শহীদ মিনার পর্যন্ত এটা আসবে। পরে এই সব প্রক্রিয়া শেষে মিছিল যখন আবার ঘুরে শহীদ মিনার পর্যন্ত আসার জন্য স্টেশনের গেট পার হলো, তখন আমি মিছিলে যুক্ত হলাম। এবং আমার যে জুলাই আগস্টের যে ফুটেজগুলো যদি দেখেন, যে আমার হাতে একটা হ্যান্ড মাইক, একেবারে মিছিলের সামনে আমি প্রায় 2 ঘন্টা স্লোগান দিয়েছি এবং মিছিলের সামনে থেকে স্লোগান দিতে 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 সেই মিছিল শহীদ মিনারে পর্যন্ত আসলাম। এবং শহীদ মিনারে এসে আমি একটা রিক্সা ছিল, রিক্সার উপরে উঠে আবার স্লোগান দিলাম, স্লোগান দিচ্ছি দফা 1 দাবি 1 হাসিনার পদত্যাগ। স্লোগানে সেভাবে চললো। এবং এরপরে তার কিছুক্ষণ পরে আমরা যখন মিছিল নিয়ে আসলাম, তার কিছুক্ষণ পরে সমন্বয়ক যারা ছিল শহীদ মিনারে, তারা 1 দফা ঘোষণা করলো। 1 দফা মানে দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। এটাই ছিল দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। হ্যাঁ, তো স্লোগানটা ছিল যে দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। এরপর থেকে আমরা ঘটনাগুলো আবার একটু ধারাবাহিকভাবে শুনতে চাই। আমরা তো 3 তারিখ শহীদ মিনার থেকে প্রোগ্রাম শেষ করে মোটামুটি সবাই বাসায় চলে আসছি। তারপর হচ্ছে 4 তারিখ ছিল আমার জীবনের জন্য সবচেয়ে ডেঞ্জারাস একটা সময় ছিল। 4 তারিখ সারা দিনটাই মানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মানে আমার জীবনের যদি কোনো ট্র্যাজেডিক দিন থাকে সেটা ছিল 4 আগস্ট। আপনার 3 তারিখে বাসা আসার পরে 4 তারিখ ঘুম থেকে উঠে আবার রামপুরা যাওয়া হলো। ইস্ট ওয়েস্টের সামনে থেকে মিছিল, সেই মিছিল আবার আমরা যাচ্ছি বাংলা মোটর থেকে শাহবাগ। সেদিন আমাদের কর্মসূচি ছিল শাহবাগে। তখন আমি তো মিছিলের সামনেই ছিলাম। তো আমার হাতে হচ্ছে যে রাস্তার 2 পাশে যে লোহাগুলো ছিল, মানে রাস্তার ডিভাইডারের একটা লোহা ছিল হাতে। তো আমার সাথে আমাদের সংগঠনের অনেক নেতাকর্মীরা ছিল সেই সময়। পরে আমি যখন আমাদের মিছিল যখন বাংলা মোটরে যখন আমরা পৌঁছাইলাম, তখন আমি ওইখানে যে শুনতে পেলাম যে এইখানে প্রায় 30 থেকে 40 জনকে ছাত্রলীগ, এইখানে আপনার ছাত্রলীগের যে সাবেক ওই সময়কার যে সভাপতি ছিল তার বাসা ছিল বাংলা মোটরে, তার নেতৃত্বে 30 থেকে 40 জনকে সেখানে বাংলা মোটর মোড়ে গুলি করে ফেলে রাখা হয়েছে এবং তাদের সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো সেদিন হচ্ছে যারা গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে আমরা যাওয়ার আগেই সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। সবার গুলি করেছে কোথায়? পায়ে, সবার পায়ে গুলি করেছে। তো আমাদের কাছে ওই দিন খবর ছিল যে ঢাকা শহরে 1500-র উপরে অটোমেটিক মেশিন গান এটা ঢাকা শহরে প্রোভাইড করা হয়েছে এবং ওই ফার্ম গেট, তারপর বাংলা মোটর এবং ওই এলাকার যারা সন্ত্রাসী ছিল আওয়ামী লীগের সবাইকে অটোমেটিক মেশিন গান দেওয়া হয়েছে। মানে এটা কি 4 তারিখ ফোর্সেসকে দেওয়া হয়েছে নাকি ছাত্রলীগ? না, ছাত্রলীগ, যুবলীগ ওদেরকে দেওয়া হয়েছে এবং সবাইকে সেদিন একেবারে মেশিন টেশিন দিয়ে দেওয়া হয়েছে যেন তারা ফ্রি স্টাইলে শ্যুট করতে পারে। তো আমি যখন বাংলা মোটর পৌঁছালাম তখন দেখলাম যে এখানে এই বাংলা মোটর পয়েন্টটাকে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হলো। কারণ হচ্ছে যে বাংলা মোটরের পরে হচ্ছে কি কারণ বাজারে হচ্ছে যে এখানে আওয়ামী লীগের একটা বিরাট আখড়া। এবং আমার কাছে যতটুকু ইনফরমেশন ছিল আমার সোর্সে যে ওই এলাকাটা টার্গেট করা হয়েছে, যেহেতু গণভবনে যাওয়ার রাস্তাটা হচ্ছে ফার্মগেট ধরে, তখন যে কোনো মূল্যে ফার্মগেটে তারা ঠেকাবে, সেখানে সর্বোচ্চ তাদেরকে রেজিস্ট্যান্স পাওয়ার দেওয়া হয়েছে, অস্ত্রশস্ত্র যা লাগে সব দেওয়া হয়েছে। তো এখন বাংলা মোটরে যাওয়ার পরে ওইখানে যারা আমাদের মিছিলের যারা সমন্বয়ক ছিল, যারা নেতৃত্ব দিচ্ছিল, তাদের সাথে কথা বললাম, বুঝাইলাম যে এইখানে থাকতে হবে, এইখানে যদি আমরা না থাকি তাহলে এই জায়গাটা যদি দখল করে তাহলে তারা শাহবাগ দখল করবে, এইখানে ঠেকা রাখতে হবে যে কোনো মূল্যে। কিন্তু তারা আমাকে সেদিন সন্দেহের চোখে দেখেছিল, অনেকে আমাকে চার্জ করতেছিল, আপনি কেন আমাদেরকে এটা বলতেছেন, আপনি কেন আমাদেরকে শাহবাগে যেতে বাধা দিচ্ছেন। আমি বললাম যে আপনাদেরকে বাধা দিচ্ছেন, আমি বলছি যে এইখানে থাকতে হবে কিছু নেতাকর্মীকে, এই জায়গাটা যদি দখল করে নেয় তাহলে শাহবাগ অ্যাটাক হয়ে যাবে। মানে এরা কারা ছিল যারা আপনার? হ্যাঁ, তারা সমন্বয়ক, তারা সমন্বয়ক ছিল। তারা আমাকে তারা বুঝতেছিল যে হয়তো আমি তাদের ভালো চাই না খারাপ চাই, তারা আমাকে সাসপেক্ট করতেছিল, ট্রাস্ট করতে পারতেছিল না। পরে আমি বললাম যে আমি ছাত্রদলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, আপনারা যান,
এইখানে আমি আজকে সারাদিন থাকবো আমার নেতাকর্মীদেরকে নিয়ে, এবং আমি আমার কথা মতো সেখানে ছিলাম। ওই সময় আমাদের ছাত্রদলের সাবেক সেক্রেটারি, নির্বাহী কমিটির মেম্বার আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের সাবেক সেক্রেটারি ইকবাল হোসেন শ্যামল, আমাদের গফরগাঁয়ের যে এমপি ছিল বাচ্চু ভাই, যুবদলের কফিল ভাই সহ আমাদের ছাত্রদলের আমার যারা ছোট ভাই ছিল, এবং পরবর্তী একটা পর্যায়ে মহানগর পূর্বের কিছু নেতাকর্মীকে সেখানে আমি পাই। তেজগাঁ কলেজের ছাত্রদলের নেতাকর্মী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিতুমির কলেজের কিছু নেতাকর্মীকে নিয়ে আমি বাংলা মোটরের অবস্থান নিয়ে ফেলছি। এখন বাংলা মোটরের অবস্থানের আমাদের যেটা কাজ ছিল মেইন, সেটা হচ্ছে যে সেখানে প্রথমত জনসমাগম ঠিক রাখা, দ্বিতীয়ত ছিল যে আমরা প্রথম দফায় অ্যাটাক করলাম। আমাদের অ্যাটাকে অসংখ্য নেতাকর্মী আমরা আপনার পুলিশকে ধাওয়া করে করে বাংলা মোটর পার হয়ে কারণবাজার ঢুকে কারণবাজার আওয়ামী লীগের অফিস আগুন দিয়ে, তারপরে কারণবাজারে যত পুলিশ ছিল পুলিশকে সব ফার্মগেট পর্যন্ত আমরা ঠেলে দিয়ে আমরা ব্যাক করছি। তো এরপর থেকে এটা যে ইংরেজিতে বলে স্কিরমিশ, খণ্ডযুদ্ধ, স্কিরমিশ খণ্ডযুদ্ধ চলতেছিল একটার পরে একটা 5 থেকে 6 বার। যখনই আমরা দেখতাম যে পুলিশের গুলি বেশি, ওই দিক থেকে মানে আমাদের যারা মুভমেন্টে রেসিস্ট্যান্ট ছিল তাদের সংখ্যা যখন কমে যাচ্ছিল, তখন আমরা যে টেকনিকটা করতাম যে কিছু মানুষকে তো লিড দিতে হয়, তখন আমরা মিছিল নিয়ে টান দিতাম। ঠিক আছে, মিছিল যখন টান দিতাম তখন আমাদের পিছনে আবার অনেক মানুষ আসতো, এসে তাদেরকে আবার কারণবাজার মোড় পর্যন্ত রেখে তখন আমরা আবার ব্যাক করতাম। ঠিক আছে, তো এইভাবে 6 থেকে 7 বার আমরা বাংলা মোটর থেকে মিছিল নিয়ে কারণবাজার পর্যন্ত এসে আবার বাংলা মোটরে অবস্থান করছি। তো এইভাবে বিকেল এই টাইমটাতে কি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মুখোমুখি আপনারা হয়েছিলেন? একদম মানে হয়েছি। সেটা হচ্ছে ওই দিন ওই এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ওরা আমাদের সামনে ওইভাবে নামার সুযোগ পায় নাই। তারা যেটা করেছে বিভিন্ন বিল্ডিং থেকে, বিভিন্ন ছাদ থেকে তারা রাইফেল দিয়ে গুলি করেছে আমাদের উপর। এবং ওই দিন বাংলা মোটর এবং কারণবাজার এলাকায় যত মেসাকার হয়েছে, যত যারা নিহত হয়েছে তাদের সবাইকেই এই অ্যাসাসিন করা হয়েছে ম্যাক্সিমামই। তো ঠিক সন্ধ্যা 6:15 নেতাকর্মীর সংখ্যা অনেক কমে গেছে। সেটা হচ্ছে আমার লাস্ট মিছিল টান দেওয়া। তো হচ্ছে যে কারণবাজার থেকে মানে প্রচুর পরিমাণ টিয়ার শেল আসতেছে, আর সামনে কিছু দেখা যায় না, মানে ও ধোঁয়া অন্ধকার কিছু দেখা যায় না। তো আমার কাজ হচ্ছে যে আমি মিছিলের স্লোগান দিচ্ছি। স্লোগানটা আমি ধরলাম। আমার ওই ছবিটা যদি আপনাকে দেখায় ওই দিনকার, এটা লাস্ট মিছিলের, আমি স্লোগান দিচ্ছি। স্লোগান ধরতে একটা পর্যায়ে দেখলাম যে মানে প্রচুর গুলি আসতেছে। গুলি বলতে সেটা কি গুলি? টিয়ার শেল না, সব রাইফেলের গুলি, লাইভ বুলেট। এবং আপনার পাশে যদি একটা গুলি পড়ে তাহলে আপনি কিন্তু ফিল করবেন যে আপনার পাশে গুলি পড়তেছে। আমার কানের পাশ দিয়ে গুলি গেল, শব্দ পেয়েছি, ডানে বামে গুলি পড়তেছে, শব্দ পেয়েছি, কিন্তু আমি কিন্তু স্লোগান দিচ্ছি। একটা পর্যায়ে দেখলাম যে আমার ডান পাশে আমার হাতে আমার একটা ছোট ভাই বাইজিৎ, আমাদের পূর্ব ছাত্রদলের, সে তার হাত ধরা, পিছনে কেউ নাই, সামনে শুধু আমি আর বাইজিৎ। তো পরে যেটা ফিল করলাম যে আমার উপর থেকে গুলি করতেছে। পরে আমি ফুটেজে যেটা দেখলাম যে আপনার মেট্রো রেলের উপরে, ওই দিন কিন্তু মেট্রো রেল চালু রাখছে পুলিশ ট্রান্সপোর্ট করার জন্য। মেট্রো রেলের উপর থেকে আপনার হচ্ছে যে মানে 100 ফুট উপর থেকে গুলি করতেছে আমাদের মাথার উপর, মাথা বরাবর। আমি যেখানে ছিলাম, আমি তো ডান পাশে ছিলাম, বাম পাশে মেডিকেলের একটা ছেলে, এদিক দিয়ে গুলি ঢুকছে, এদিক দিয়ে মগজ বের হয়ে গেছে। আমার পিছনে একটা ছেলে ছিল, সে দেখলাম হঠাৎ করে পড়ে গেল। তো কি হয়েছে, তার ভাই ওই পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, মেডিকেলের ছেলে। আর হচ্ছে আমি যখন গুলির ভিতরে ছিলাম তখন আমি কিছু দেখতেছিলাম না চোখে। ভাইজিৎ আমাকে বললো যে ভাই আজকে মনে আর বাঁচবো না, তো আপনার একটা রশিতে যদি আপনি একটা ছাগল বেঁধে রাখেন, এটা কেমন ঘুরে না? তো আমরা হচ্ছে যে 2-3 মিনিট খালি এভাবে ঘুরলাম, মানে এক জায়গায় স্টেবল ছিলাম না। এর মাঝখানে আমার কাছে যেটা মনে হলো যে টার্গেটটা আমাদেরকে টার্গেট করে গুলিটা আসছে, আর আমরা বাঁচার চেষ্টা করছি। তো একটা পর্যায়ে গুলিটা যখন কমলো, কোনো রকম দৌড় দিয়ে ওই মেট্রো রেলের পিলারের নিচে গেলাম। পিলারের নিচে যে সেখান থেকে আমাকে 2 জন ধরে নিয়ে আসছে। আসার পরে আমি প্রায় 10 মিনিট কথা বলতে পারি নাই। মানে আমি এক রকমের ট্রমা, এত বেশি ট্রমার ভিতরে পড়ে গেছি যে আমার আর কোনো সাউন্ড বেরোচ্ছে না। এবং আমার সাথে যে মেডিকেলের যে ছেলেটা ছিল, ওর ভাই মারা গেল, দেখতেছি সে কাঁদতেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি আর কোনো কথা বলতে পারতেছিলাম না, আমার টোটাল মানে বডি একদম নিস্তেজ হয়ে গেল, কোনো শব্দ করতে পারতেছি না।
তারপরে একটা পর্যায়ে যায় একটু স্বাভাবিক হলাম। তো সেদিন বাংলা মোটরে আমরা যা দেখেছি সেটা আমাদের তেজগাঁ কলেজের সাবেক সেক্রেটারি ছিল বেলাল। তো বেলালকে আমি একটা ভ্যান গাড়ি ভাড়া করে দিয়েছি, মানে আমার পকেট থেকে সেদিন আমি মনে হয় 1000 টাকা করে দিছি যে তুই ভ্যান গাড়ি করে যত মানুষ গুলিবিদ্ধ হবে, বেলাল আর ফিরোজ আমাদের ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরোজ, ওরা দুইজন সারাটা দিন আপনার 1টা থেকে 6টা পর্যন্ত ওরা মনে হয় এক একজন 20টা 30টা করে ট্রিপ মারছে। ট্রিপ মানে বুঝেন, মানে ভ্যান গাড়িতে একবার 2জন 3জন করে শুধু গুলিবিদ্ধ মানুষ তারা নিয়ে পঙ্গু হসপিটালে পিজি হসপিটালে রেখে আসতেছে, আবার যাচ্ছে, আবার নিয়ে আসতেছে। সারাদিন এই কাজই করছে তারা। তাহলে আপনি বুঝেন যে গুলির পরিমাণ কি পরিমাণ ছিল, ইনজুরির পরিমাণ কি পরিমাণ ছিল। তো আমার সামনে ওই সময় মনে হলো যে বাঁচি মরি আসলে কোনো বিষয় না এটা। তারপর হচ্ছে যে সেখান থেকে 6:30টার দিকে বাসায় আসব, রিক্সা নিয়েছি। তো আমার বাসা তো তালতলা। তালতলা যখন আসব, তালতলা আসার পরেই আমাকে দোকানদার সিগন্যাল দিয়ে দিল যে ভাই এখানে খেলা চলতেছে। তো আমার বাসার নিচে একটা হোটেল আছে, সেই হোটেলে আমি 3 বছর ধরে ভাত খাই। হোটেলের বয়দের তো গেঞ্জি আছে আলাদা, এবং ওই এলাকায় খিলগাঁও রেস্টুরেন্ট অনেক বেশি, প্রত্যেকটা রেস্টুরেন্টে আলাদা গেঞ্জি আছে। আমি দেখলাম যে প্রত্যেকটা রেস্টুরেন্টের স্টাফ যারা, তারা পুলিশের সাথে ফাইট করতেছে। তাদের গায়ে রেস্টুরেন্টের গেঞ্জি আছে, তারা বা দেখতেছি একজন লুঙ্গি পরে ফাইট করতেছে। মানে এইটাকে আপনি, এই ফাইটকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমি জানি না। আপনার পুলিশ গুলি করতেছে, তাদের সর্বোচ্চ যত গুলি আছে, রাজারবাগ থেকে 2 বার ওদের রসদ পাঠানো হয়েছে ঠেকানোর জন্য। ওই সময় রাস্তার কাজ চলতেছিল, রাস্তার যে টাইলসগুলো ছিল, টাইলসগুলো আমি নিজে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। তখন আমি একা, আমার ছাত্রদলের কেউ নাই, কারণ যেহেতু আমি বাসায় ঢুকতেছি, আমার নিজের এলাকা, তখন আমি আবার সবাইকে চিনি। তো আমি রাস্তার টাইলসগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। তো ওরা হচ্ছে এই টাইলস দিয়ে আপনার হচ্ছে যে এই টাইলসগুলো তো আবার মানে পাতলা, এটা মারলে অনেক দূরে যায়, তারা মারতেছে পুলিশের উপর। এবং পুলিশও তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, মানে তারা কি গুলি চালাচ্ছিল, লাইভ বুলেট ছিল, তারপরে হচ্ছে যে আপনার ওই সময় রাবার বুলেটটা বেশি ছিল, আর হচ্ছে টিয়ার শেলটা এবং সাউন্ড গ্রেনেডটা তারা সবচেয়ে বেশি ইউজ করেছে। সাউন্ড গ্রেনেড মনে হয় যে আমার জীবনে এত বেশি সাউন্ড গ্রেনেড আমি শুনি নাই। কারণ হচ্ছে যে চিপার ভিতরে তো মারতেছে, আর টেকনিক্যালি পুলিশের চেয়ে আমরা যারা ওই মুভমেন্টে ছিলাম, আমাদের পজিশনটা ভালো ছিল, মানে সরাসরি গুলি করতে পারতেছিল না তারা। তো এইভাবে রাত 10:30 পর্যন্ত। কত তারিখের ঘটনা? এটা 4 তারিখ। ওই বাংলা মোটর থেকে এসে আবার এখানে একই দিনেই 10:30 পর্যন্ত হচ্ছে যে এখানে চলছিল এইভাবে মুভমেন্ট। আর 10:30টার পরে পুলিশ থানায় চলে গেছে, আমি বাসায় উঠলাম। তারপর বাসায় ওঠার পরে আমি শুধু আমাদের যে মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয়, ওনাকে আমি একটা টেক্সট করেছি যে আমি হয়তো আজকে থাকতাম না, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। উনি আমাকে রিপ্লাই দিয়েছেন, আল্লাহ তোমার হেফাজত করুক। তো ওই যে বাসায় আসছি, এসে আপনার আমি আর মানে শরীরে কোনো শক্তি ছিল না। আমি যেই ড্রেস পরে সকালে বের হয়েছি, বাসায় এসে এই ড্রেস পরে বিছানায় বসছি, এই ড্রেস পরে আমি ঘুমিয়ে গেছি। মানে আর কোনো চেঞ্জ নাই। পরের দিন সকালে 11টায়, মানে পরের দিন সকালে একটু দেরিতে ঘুম ভাঙছে, যেহেতু আমি অনেক টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়ার সুযোগ ছিল না। ঘুম ভাঙার পরে একটা নুডলস রান্না করলাম, ডিম দিয়ে নুডলস খেয়ে আবার সেই আপনার আফতাবনগর। একা থাকেন? হ্যাঁ, একাই। আফতাবনগর আবার যখন গেলাম, তখন দেখলাম যে একটু সবার মুখে হাসি। বোঝার চেষ্টা করলাম হাসিটা কেন। তারপরে একটু পরে শুনলাম যে সেনাপ্রধান ভাষণ দিবে। তখন ধরে নিয়েছি যে হ্যাঁ, আজকে একটা কিছু হয়ে যাবে। তো হচ্ছে যে এই সেইখান যখন সেনাপ্রধান ভাষণ দিল, শেখ হাসিনা পালিয়ে গেল, তখন তো আমরা আবার স্লোগান, আমাদের গায়ে তো তখন প্রচুর শক্তি হয়ে গেল। মানে প্রচুর ভালো লাগতেছিল, একজন আরেকজনকে জড়িয়ে ধরে উল্লাস করতেছি, কাঁদতেছি। অনেকে রাস্তায় সিজদা দিচ্ছিল, অনেকে শুকরিয়া জ্ঞাপন করতেছিল, অনেকে রাস্তায় নামাজ পড়তেছিল, অনেকে যে সেনাবাহিনীকে মানে জড়ায় ধরতেছিল, অনেকে ট্যাঙ্কের উপরে উঠে সেনাবাহিনীর সাথে কোলাগুলি করতেছিল, এবং সেনাবাহিনীও সবাইকে সাপোর্ট দিচ্ছিল। এবং ওই দিন
রাস্তায় সব মানুষ নেমে এসেছে। হুম, তারপর হচ্ছে যে আমরা আবার সেদিন শাহবাগের দিকে আসতেছিলাম। হুম, তো শাহবাগের দিকে আসতে আসতে আমি আবার আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয়কে ফোন করার চেষ্টা করেছিলাম। তো হয়তো ফোন ঢুকছে বা ঢুকে না জানি না, ইন্টারনেট তো আছে। হুম, পরে 10 মিনিট পরে উনি আবার আমাকে কল ব্যাক করেছেন। ব্যাক করে বললেন যে এই যে এই সময়টাতে অনেক বেশি অকারেন্স হয়, অনেক বেশি সমস্যা হয়, 100%। মানে প্রোটেক্টেড না, তোমরা সবাই জায়গাগুলো। সচেতন থাকবা, অ্যালার্ট থাকবা। তুমি কোথায়? আমি বললাম যে আমি তো শাহবাগ যাচ্ছি। আমাকে বললো পার্টি অফিসে চলে যাও, যায় তোমরা অর্গানাইজ করো হুম, যেন কোনো ঝামেলা না হয়। হুম, তারপর আমি সেখান থেকে আর 1 মিনিটও দেরি করি না, আমি সরাসরি পার্টি অফিসে চলে এসেছি। পার্টি অফিসে এসে একটা পিক আপ ভাড়া করলাম আমরা। পিক আপের ওপর মাইক দিয়ে তখন স্লোগান দিলাম। স্লোগান দিয়ে সেখান থেকে রাত 7টা 8টার দিকে আসলাম। এই যে গল্পগুলো বললাম, এখানে আপনার মানে কিছু বিষয় আছে, যেমন ধরেন 18 তারিখে তো কারফিউ ছিল। হুম, হুম, কারফিউ ছিল, সেই কারফিউ ঢাকার বুকে প্রথম সেই কারফিউ ভাঙছি কিন্তু আমরা। আমাদের ছাত্রদল সকাল 8টায় আমরা কাকরাইল মোড়ে মিছিল বের করেছি এবং সেই মিছিলে কিন্তু গুলি হয়েছিল। হুম, 11টায় আমরা দ্বিতীয় দফা আমাদের ছাত্রদল আরেকটা মিছিল করেছে। তো 8টার বাজে যে মিছিল, সেই মিছিলে কিন্তু আমি স্লোগান দিচ্ছিলাম। আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল আমার বাম পাশে, আমি ডান পাশে মানে স্লোগান 18 তারিখে দিচ্ছিলাম। যে কারফিউটা কারফিউ ভাঙছে আমরা হ্যাঁ, প্রথম হ্যাঁ, ছাত্রদল, আমরা সেদিন প্রথম কারফিউ সেটা ভাঙছি। তো এই জুলাই আন্দোলনের কয়েকটা টার্নিং পয়েন্ট আছে। যেমন 15 তারিখ রাতের যে মিছিলটা, সেই মিছিলটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। হুম, সেই টার্নিং পয়েন্টে যদি আমরা 16 তারিখ মানে 15 তারিখ রাতে যদি আমরা সফল না হতাম, তাহলে কিন্তু আন্দোলনটা 16 তারিখ সেখানে হতো থেমে না। যেত। 16 তারিখে যে শহীদ মিনারে হুম, হুম, আপনার হচ্ছে যে আপনার জুলাই যাদারা তাদের জন্য যে জানাজার নামাজ প্লাস হচ্ছে যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা আমি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের ছাত্রদলের ওই যে বললাম 3 জন সুপার 5-এর 3 জন, তারা সর্বপ্রথম আপনার চানকারপুল মন্না, এটাকে কি বলে, এই যে বুয়েটের যে কোনাটা আছে, হুম, বক্সিবাজার মোড়, এই বকশীবাজার। বক্সিবাজার মোড় থেকে প্রথম কিন্তু ছাত্রদল মিছিল নিয়ে এসে শহীদ মিনারে ঢুকছে। এটা হচ্ছে 16 তারিখ। এবং ওই সময় যদি আপনি ফুটেজগুলি স্টাডি করেন, দেখবেন যে সর্বপ্রথম এই ফুটেজটা আমি ফেসবুকে ছেড়েছি। কারণ হচ্ছে যে ওই মুভমেন্টটা আমি চেষ্টা করেছিলাম অর্গানাইজ করতে। তো মুদ্রা কথা হচ্ছে যে আমাদের জুলাই যে মুভমেন্টটা, সেই মুভমেন্টের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা আমাদের যেই স্বাক্ষর আমরা রাখার চেষ্টা করেছি, এবং আমরা ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু তখন পর্যন্ত কোনো আন্দোলন করি নাই। আপনার 26 তারিখের পরে ইন্টারনেট যখন আবার রিস্টোর হলো, ইন্টারনেট রিস্টোর হওয়ার পর থেকেই যারা সমন্বয়ক ছিল, সেই সমন্বয়করা কিন্তু হচ্ছে যে বারবার আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান কৌশলগত কারণে ওই সময় কথা বলেনি। কারণ কোনো কারণে যদি লিকেজটা ফুটেজটা লিকেজ হয়, তাহলে কিন্তু ধরে নিবে এটা বিএনপির আন্দোলন, মুভমেন্টটা একটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং আপনাকে বলে রাখছি সেটা হচ্ছে যে এটা অনেকে জানে না, 5 তারিখে এই ঘটনার পরে, মানে হাসিনা পালিয়ে যাওয়ার পরে, মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় সর্বপ্রথম এই সমন্বয়কদের সাথে কিন্তু ভার্চুয়াল মিটিং করে 5 তারিখ রাতে। সেখানে সেটার ফুটেজ আমরা দেখেছি, সেটার ফুটেজ আসিফ ছিল, হাসনাত ছিল, আমাদের মানে ওই সময় যারা ছিল লিডিং পজিশনে, আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল। এভাবেই মোটামুটি আমাদের জুলাইয়ের দিনগুলো ছিল আর কি। মানে আপনার যে আগে ওই প্রশ্নটা করছিলাম আর কি, যে এরকম আরো কোনো অ্যাট্রসিটি কি আছে জুলাইয়ের মধ্যে যেটা আপনার চোখের সামনে ঘটে গেছে বা দেখেছেন, জুলাই এখনো নাড়া দেয়? ওই সময়টাতে বেসিক্যালি যে ধরেন আমরা তো যার যার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। যেমন আমাকে যে জায়গায় দায়িত্ব দিয়েছে, আমি সেই জায়গায় ফিজিক্যালি গিয়েছিলাম। এবং আপনি তো বললেনই যে একজনের মাথা দিয়ে গুলি ঢুকে গেছে, সেই জায়গায় আমি আমার মতো করে কাজ করেছি। তারপর রাকিব ভাই এক জায়গায় কাজ করেছে, প্রেসিডেন্ট সেক্রেটারি, ওরা বিভিন্ন জায়গায় কাজ করেছে। তো সে যে আমরা যেটা দেখেছি যে ধরেন 19 তারিখ আমাদের বনশ্রী এলাকায় যে ফরাজি হসপিটাল ছিল, সেই হসপিটালে কোনো রোগী, মানে হসপিটালের সামনে গুলিবিদ্ধ মানুষ পড়েছিল, হসপিটালে জায়গা হয়নি, তাদের জায়গা হয়নি। মানে কি হসপিটাল তাদেরকে জায়গা দেয়নি? হসপিটালের আসলে ওই দিন সিচুয়েশনটা কী ছিল যে হসপিটালের লোকজন মনে হয়, আমার কাছে মনে হয় কেউ ছিলই না, এরকমও মনে হয়। মানে কোনো রেসপন্স নাই, যে হসপিটালে মানুষকে ভর্তি করার যেই
বিষয়টা। এর সব হসপিটালে একই ছিল। আমাদের একজন গেস্ট বলেছিল যে হাসিনা গভর্নমেন্ট থেকে অর্ডার ছিল যে কাউকে নো ট্রিটমেন্ট নো হেল্প। এখানে আমি আপনাকে একটা ঘটনা বলি। যেমন 19 তারিখে আমার একটা ছোট ভাই, আমাদের বনানী থানা ছাত্রদল, ওর নাম হচ্ছে মোবারক, ওর ভাই কুড়িল এলাকায় ওরা মুভমেন্টে ছিল। ওর হচ্ছে পেটের দিক দিয়ে গুলি ঢুকে মেরুদণ্ডের মধ্যে যে গুলি আটকে ছিল, ওর বুলেটটা ছিল 7.62 mm ক্যালিবারের। তো আমি যখন খবর পেলাম যে ও গুলিবিদ্ধ হয়েছে, তো শেখ হাসিনা সম্ভবত 20 তারিখ 21 তারিখে কুর্মিটোলা হসপিটালে গিয়েছিল, সেও কুর্মিটোলা হসপিটালে ভর্তি ছিল। শেখ হাসিনা ওদেরকে দেখে এসেছে এবং শেখ হাসিনা নির্দেশ দিয়েছে ওদের যেন কোনো ট্রিটমেন্ট না হয়। এবং ওই আমার যে ছোট ভাই, ও 24 ঘন্টা ডেট ছিল, 24 ঘন্টা সে মৃত অবস্থায় তাকে হসপিটালে ফেলে রাখা হয়েছে, কোনো ট্রিটমেন্ট হয় নাই। তারপরে পরবর্তীতে যখন বুঝতে পারছে যে সে বেঁচে আছে, তখন আবার তার ট্রিটমেন্ট কোনো ও যেটা আমাকে বললো যে একজন ডাক্তার তাকে বলছে যে বাবা আমি তোমাকে যে কোনোভাবে বাঁচাবো। এবং ওর এখন পর্যন্ত 7বার অপারেশন হয়েছে। ওর এই জামা কাপড় খুললে এদিক থেকে এদিক কাটা, পুরোটাই কাটা। এবং সে কয়েকদিন আগে আমার কাছে এসেছিল। তো ওকে আমি কিছু খাওয়াইতে পারি নাই বলতে সে কিছু খাইতে পারে না। সে হচ্ছে যে শুধু শাক সবজি, তাও তেল ছাড়া, লবণ ছাড়া, এছাড়া আর কিছু কোনো কিছু সে খাইতে পারে না। তো এই যে যারা ঝুলাইয়ে যাদের কন্ট্রিবিউশন, তারা এখন কত কষ্টে, মানে তাদের কষ্টটা আপনি চিন্তা করেন যে আমরা তো আল্লাহ কোনো রকম বাঁচায় রাখছে, কিন্তু এই যে ছেলেটা এরকম অসংখ্য। এই যে জুলাইয়ের যে ত্যাগ, মানুষ অনেক ত্যাগ করেছে। তো এই 5 আগস্টের পরে আপনারা এই যারা আহত হয়েছে ছাত্রদলের কর্মী যারা আছে তাদের জন্য কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন বা কিছু করছেন? তাদের যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য এরকম কোনো ইনিশিয়েটিভ কি নেওয়া হয়েছে হেল্প করার জন্য? আপনার 5ই আগস্টের পরে আমি টানা 3 মাস আমার যদি ফেসবুক টাইমলাইনটা দেখেন, আমি প্রতিদিন কোনো না কোনো হসপিটালে সারাদিন সময় কাটাইছি, প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা করে। তো ওই সময় আমি যে কাজগুলো করছিলাম, এবং আমি আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয়কে সেটা উনি জানতো এবং ওনাকে ছবিগুলো পাঠাইতাম প্রতিনিয়ত, এবং উনি খুব অ্যাপ্রিসিয়েট করতেন আমাকে। হসপিটালে অসংখ্য মানুষ আছে, অসংখ্য, মানে প্রত্যেকটা হসপিটালে যেমন আপনার পঙ্গু হসপিটাল, আপনার ওই যে চক্ষু হসপিটাল যেটা, পিজি হসপিটাল, তারপর এরকম ঢাকা শহরে যেই ভালো ভালো যেই হসপিটাল, ঢাকা মেডিকেল বা সুরারদি, প্রত্যেকটা মেডিকেলে মোটামুটি আমি প্রতিদিন সময় কাটাইতাম। ইভেন হচ্ছে যে আমার ওই যে রামপুরা বনশ্রী এলাকায় যত আহত মানুষ ছিল, আমি প্রতিদিন 3 থেকে 4 জন 5 জনের বাসা ভিজিট করতাম। এবং ওই সময়টাতে মানুষের তো অনেক রকম সমস্যা থাকে। দেখা গেলো যে একজন শিক্ষার্থী ঢাকায় এসে গুলি খেয়েছে, তার বাড়িতে কোনো একটা প্রবলেম আছে, তখন আমরা ওই এলাকার প্রবলেমগুলো তার সলভ করতাম। তাকে বলতাম যে ভাই তোমার এই প্রবলেমটা আছে, এটা সলভ করে দিলাম, তুমি থাকো। মানে আপনার কাছ থেকে ভাইয়া অভিজ্ঞতাগুলো শুনছিলাম। তো আপনি এই জুলাই যে পুরো মুভমেন্টটা হলো, এটাকে আপনি কি ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ একটা গণঅভ্যুত্থান বলবেন নাকি বিপ্লব বলবেন? দেখেন, এখানে অভ্যুত্থান এবং বিপ্লব দুইটার কিন্তু দুইটা সংজ্ঞা আছে। যেমন অভ্যুত্থান, বিপ্লব, একটা জিনিস যখন একেবারে সবকিছু নতুন করে করা হয় তখন সেটা হয় বিপ্লব। আরেকটা জিনিস যখন পুরাতন যেই ধ্যান ধারণা থাকে, পুরাতন একটা জিনিস আছে সেটা নষ্ট হয়ে গেছিল, সেটাকে আমরা রিগেইন করার জন্য যে আন্দোলনটা করি সেটাকে কিন্তু বলা হয় আপরাইজিং, গণঅভ্যুত্থান। তো আমার কাছে যেটা মনে হয় যে এই আন্দোলনে এদেশের মানুষের যেই হারানো গৌরব ছিল, হারানো গণতন্ত্র ছিল, সেটা পুনরুদ্ধার করার জন্য তাদের যেই মৌলিক যে অধিকারগুলো ছিল, বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল, ভোটাধিকার হরণ করা হয়েছিল, ফাইনালি কিন্তু সেই জিনিসটাকে পুনরুদ্ধার করার জন্যই কিন্তু মানুষ সেই সময় কাজ করেছিল। তো সুতরাং এটাকে বিপ্লব বলার চেয়ে এটাকে গণঅভ্যুত্থান বলাটাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আমার আরেকটা প্রশ্ন হলো যে 5 আগস্টের পর থেকে এই যে এত ত্যাগ, এই সব কিছু, এতগুলো মানুষ মারা গেল, আমাদের অনেকেরই কাছের মানুষ হারিয়েছি আমরা। আপনি আন্দোলনটা একদম রাস্তা থেকে দেখেছেন, নিজের চোখের সামনে দেখেছেন। তো এরও পরে 5 আগস্টের পরে আওয়ামী লীগের অনেক সফট পাওয়ার বাংলাদেশে অ্যাক্টিভ আছে,
মানে আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যারা আন্দোলনটাকে অন্যভাবে একটা রূপ দিচ্ছে যে এটা আগে থেকে প্ল্যান করা, এটার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন হোয়াট নট, তো এত ত্যাগের পরে এই কথাগুলো শুনলে আপনার কেমন লাগে? আপনি এটা কিভাবে দেখেন? না, এটা মানে দেখেন, আপনার হচ্ছে যে বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, যারা এখন আছে, সংখ্যাটা কিন্তু কম না, অনেক বেশি, অনেক বেশি। এখন আপনি সবাইকে তো ধরে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন না, সম্ভব না। এখন সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কি চায় সেটা বাস্তবায়ন করতে হবে। আমাদের আপনার হচ্ছে যে সালাউদ্দিন সাহেবকে গত কয়েকদিন আগে প্রশ্ন করা হয়েছিল যে পিছনে কেউ আছে কিনা, তখন তিনি বলেছিলেন যে পিছনে তো অনেকেই থাকবে, সামনে আমরা আছি। পিছনে অনেকে অনেক কিছু করতে চাইবে, অনেকে অনেক রকম দুঃসাহস দেখানোর চেষ্টা করবে, কিন্তু আমরা তো সেই ট্যাবু ভেঙেই কিন্তু আমরা কিন্তু জুলাই এনেছি। তো সুতরাং যারা পিছনে কোনো কিছু করার চেষ্টা করবে তাদেরকে মনে রাখা উচিত তাদের পরিণতি কিন্তু ভালো হবে না। তাদের যে দলের যে ফেসিবাদের যে প্রবক্তা বাংলাদেশে কিন্তু ফেসিবাদের প্রথম প্রবর্তন করেছিল কিন্তু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সব রাজনৈতিক দলকে তিনি নিষিদ্ধ করেছিলেন, সব টিভি চ্যানেলকে বন্ধ করে ফেসিবাদ প্রথম কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান। তার মেয়ে শেখ হাসিনাও কিন্তু সেই পথে হেঁটেছিল। তো এই জিনিসগুলো, এই টাইপগুলো কিন্তু আমরা ভেঙে কিন্তু আমরা জুলাই এনেছি। সুতরাং যারা মনে করে যে এই জুলাইয়ের স্পিরিট ভায়োলেট করবে তারা ভুল করবে। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি একটা কেস স্টাডি পড়েছিলাম যে এটা আমি আগেও বলেছি যে আফটার যেই ইন্টারিম গভর্নমেন্টটা যেটা ছিল শেখ হাসিনার রেজিমের 2008-এর আগে, ওই টাইমটাতে তারা থাকতে এরকম একটা সেট আপ তৈরি করা হয়, এমন একটা সরকারকে ক্ষমতায় বসানো হয় যাদের কারো কাছে কোনো জবাবদিহি করতে হবে না, মানে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, নিজেদের কনসিকুয়েন্স চিন্তা করতে হবে না। যেমন আমরা 16 বছর এটা দেখেছি, কারণ তাদের গণতন্ত্রই ছিল না দেশে। আমি আমার লাইফে ফার্স্ট ভোট দিয়েছি এবার। তো এইরকম একটা সেট আপ যদি দেশে আবার কখনো তৈরি করার চেষ্টা করা হয়, আপনি সেটা কিভাবে দেখবেন এবং আপনার মতামত কী হবে সেটার বিষয়ে? 24-এ আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বিএনপি যার বিরুদ্ধে কখনো কোনো গণঅভ্যুত্থান হয়নি। এটার মেইন কারণ হচ্ছে বিএনপি সবার আগে যেই জিনিসটা বিশ্বাস করে সেটা হচ্ছে গণতন্ত্র। যতদিন বাংলাদেশে গণতন্ত্র থাকবে ততদিন কোনো সমস্যা হবে না, কিন্তু যে গণতন্ত্র হরণ করতে মানে হরণ করার চেষ্টা করবে, যে রাজনৈতিক দলই এই গণতন্ত্র হরণ করার চেষ্টা করবে, তার কপালে খারাপ আছে। এদেশের মানুষ সেটা কখনো মেনে নেয় না। এদেশের মানুষ খুব মাইন্ড করে যে আমি আমার ভোটটা দিতে পারলাম না, এটা খুব বাজে ভাবে, আমার অধিকারটা আমার চাই। তা এখন বিএনপি ডেমোক্রেটিক গভর্নমেন্ট সাপোর্ট করে এবং ডেমোক্রেসিকে সাপোর্ট করে দেখেই কি তাদের বিরুদ্ধে এত বছর এত দমনপীড়ন হয়েছে বলতে আপনি মনে করেন? এক্স্যাক্টলি, বিএনপি গণঅভ্যুত্থান সাপোর্ট করে, গণতন্ত্র সাপোর্ট করে এবং গণতন্ত্রে বিশ্বাস করে, এবং গত 17 বছরে তারা যেই কাজটা সবার আগে করার চেষ্টা করেছে সেটা হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করা। সেই জায়গা থেকে তাদের মেইন এনিমি ছিল বিএনপি, যার কারণে গত 17 বছর বিএনপিকে তারা দমন পীড়ন করেছে। এবং একটা জিনিস হচ্ছে যে গত 17 বছরে আওয়ামী লীগকে ব্যাক দিয়েছে কে? তার ব্যাকে কে ছিল? ব্যাকে ছিল ইন্ডিয়া নেকেট সাপোর্ট দিয়েছে প্রত্যেকটা নির্বাচনে। তো ইন্ডিয়া যে নেকেট সাপোর্ট দিয়েছে, তো আলটিমেটলি তো এই দেশের মানুষের ট্রাস্ট তারা হারিয়েছে। এই ট্রাস্ট তো তারা অর্জন করতে পারবে না, আলটিমেটলি ক্ষতি তাদেরই হয়েছে। সুতরাং আমি যেটা মনে করি যে সবারই গণতন্ত্রে বিশ্বাসী হওয়া উচিত, বিশেষ করে আমাদের থার্ড ওয়ার্ল্ডে যেসব দেশগুলো আছে সেইখানে গণতন্ত্র ভায়োলেট হলে অনেক বিশৃঙ্খলা হয় এবং সেটার কনসিকুয়েন্সটা খুব খারাপ হয় সবার জন্য। যে কেস স্টাডিটার কথা আমি বললাম, তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াই চেয়েছিল যেরকম একটা গভর্নমেন্ট থাকুক যার কারো কাছে জবাবদিহি করতে হবে না, তাহলেই তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। তো এখন ছাত্র দল অথবা বিএনপি তাদের ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে মানে স্ট্যান্ডটা কোথায়? আপনাদের স্ট্যান্ডটা? আমাদের যেটা পলিসি, আমাদের দলের যেটা পলিসি, সবার আগে বাংলাদেশ। আমার বাংলাদেশের স্বার্থের জন্য আমার যার সাথে সম্পর্ক করা দরকার তার সাথে আমাকে সম্পর্ক করতে হবে। পলিসি একটাই, সবার আগে বাংলাদেশ, এর বাইরে কোনো পলিসি নেই। বাংলাদেশকে প্রায়োরিটি দিয়ে আমার কাজ করতে হবে। বাংলাদেশকে প্রায়োরিটি দিতে যেয়ে যদি আমার ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ করতে হয় সেটা আমি করব। বাংলাদেশকে প্রায়োরিটি দিতে যেয়ে যদি আমার আমেরিকার সাথে যুদ্ধ করতে হয় সেটা আমি করব, বাঁচি মরি।
বাংলাদেশকে প্রায়োরিটি দিতে যদি আমার চীনের সাথে সম্পর্ক ভালো করতে হয়, সেটা আমি সেটাও আমরা করব। করব। এবং কিন্তু আমি আমার এটা পলিসি একসাথে একটাই, একমত। আমাদের পলিসি একটাই, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের দলের যেই ফাউন্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একটি ধারণা প্রবর্তন করে গিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশের কোনো মানুষ এখন পর্যন্ত এই ধারণাটার বিকল্প কোনো ধারণা বাংলাদেশে জেনারেট করতে পারেনি, পারবেও না। কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের চেয়ে উৎকৃষ্ট কোনো বিষয় হবে না বাংলাদেশে নেই। তো আলটিমেটলি যেহেতু বিএনপি আর আমরা সাধারণ মানুষ যারা, আমরাও চাই যে বাংলাদেশের বর্ডার সিকিউর থাকুক এবং বাংলাদেশ ইনট্যাক্ট থাকুক। আমরা কোনো বাইরের আধিপত্য মানতে চাই না, সেটা ভারত হোক বা যে কোনো দেশ হোক। তো এই 5 আগস্টের পরে বিএনপি বলেন বা আমাদের চারপাশে যারা গভর্নমেন্ট হিসেবে ছিল ইন্ট্রিম, এরপরে আমাদের এখনের গভর্নমেন্ট, তাদের যে অ্যাটিটিউড টুয়ার্ডস, অনেকেই ধরেন আওয়ামী লীগ এত বছরের যে অপারেশন ছিল, যাই ছিল, এটাকে রিস্টাবলিশ করার জন্য তারা অনেকভাবেই অনেকে হেল্প করছে। এটার ব্যাপারে আপনার মতামত কি? না, ওই যে বললাম যে এটা প্রতিহত করার চেষ্টা উপায়টা কি? করবে, অনেকেই চেষ্টা করবে আমাদের যে জুলাইয়ের যে গৌরবময় অর্জন সেটাকে কলুষিত করার জন্য। আপনারা কিন্তু জুলাই ফ্রন্ট লাইনে ছিলেন, আপনারা তো এটা কোনোভাবে মেনে নেওয়ার কথা না। না, আমরা এটা কখনোই মানব না, এবং আমরা সেই সুযোগও কাউকে দিব না। এবং হচ্ছে যে যারাই এই জিনিসগুলো মানে নর্মালাইজ করার চেষ্টা করবে, আপনার জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার অবশ্যই। চেষ্টা করবে, এবং যারা চেষ্টা করবে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মানে সফটলি কিভাবে ডিল করা যায়, আমরা তাদেরকে ছাড়বো না। আমাদের একজন গেস্ট বলেছিল জুলাই এমন কোনো ঠুনকো বিষয় না যে একজন জাস্ট বললো আর জুলাই কলুষিত হয়ে গেল। তো আমরা ইদানিং শুনছি যে কোনো একজন মানে আসছে, যাকে আমরা বিতাড়িত করেছি, তিনি আসছে করছে। তো এটার ব্যাপারে আপনার মতামত কি? আপনারা কি? তার তো অলরেডি ফাঁসি হয়েছে, আসার পরেই ফাঁসির কাজটা ফাঁসিটা হয়ে যাবে চলবে, আসলে। ফাঁসি হয়ে যাবে। সে আসলে তো আমরা তাকে ফাঁসির জন্য রিসিভ করব, ফাঁসি দেওয়ার জন্য রিসিভ করব, যে আসো তোমাকে ফাঁসি দেওয়া হবে। আর এমনি তো আসার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে ইন্ডিয়ার সাথে তো বাংলাদেশের একটা এগ্রিমেন্ট আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সেই এগ্রিমেন্টটা কি, যে বন্দি বিনিময়ের যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট অনুযায়ী সে ইচ্ছা করলে আসতে পারবে না, তাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়ে আসতে হবে বাংলাদেশে। ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের কাছে তাকে হস্তান্তর করবে। সে যেভাবে বাংলাদেশের সবাইকে রেখে পালিয়ে গিয়েছিল, আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে হুট করে চলে আসবে, পারবে না, এই সুযোগ নাই। বন্দী হিসেবে আসতে হবে। তাকে বাংলাদেশে আসতে হলে বন্দী হিসাবে আসতে হবে, এবং সেই বন্দী হিসাবে তাকে নিয়ে আসার জন্য কিন্তু অলরেডি সরকার কিন্তু কাজ করতেছে। তো মালুম ভাই, সত্যি কথা বলতে গেলে এতক্ষণ আপনার সাথে কথা বলে যা বুঝলাম, আপনি জুলাই স্পিরিটকে ধারণ করেন, অ্যান্ড উই স্যালুট ইউ, উই আর প্রাউড অফ ইউ, যে আপনাদের মতো মানুষ আমাদের দেশের পলিটিক্সে থাকলে, আমাদের দেশে থাকলে, আমাদের পাশে থাকলে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মালুম ভাই, আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আপনাদের সবাইকেও ধন্যবাদ এতক্ষণ থেকে আমাদের শোটা শোনার জন্য এবং দেখার জন্য। আমাদের সাথে আজকে ছিলেন মালুম ভাই। আর এই জুলাই মুভমেন্ট নিয়ে আমাদের যে সিরিজটা চলছে আজকে, তার একটা খুবই সিগনিফিক্যান্ট পার্ট ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি সাইন আউট করছি। আমাদের চ্যানেল 1-এর পেজ এবং ফেসবুক, ইউটিউব সব জায়গায় আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আই এম সাইনিং আউট নাও। তাহমিদ আরিফিন হক, আউট অফ হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।